তো আজকের আলোচনা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে হেডিং দেখে আমরা WBPSCর যে প্রথম যে MCQ কোশ্চেনের উপর পরীক্ষা হয়েছিল 2012 সালে, এবং এখানে টোটাল 100টা কোশ্চেন ছিল, এবং আমি প্রত্যেকটা লেকচারে 10টা করে এর সলিউশনগুলো দেবো। কারণ আমার বুঝতে পারছো এই 10টা অঙ্ক করতে গিয়েও আমার অনেকটাই সময় লাগবে, কারণ আমি প্রত্যেকটা অঙ্ককে খুব ভালো করে বোঝাবো এবং সেখানে কি ধরনের থিওরি প্রয়োগ করা হয়েছে এবং একটা অঙ্ক সলভ করার সঙ্গে সঙ্গে আমাদের কি কি পয়েন্ট মনে রাখা উচিত, কি কি লার্নিং হওয়া উচিত, কি কি আউটকাম উঠে আসবে, তো সেগুলো নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। তাই শুধু একটা প্রবলেম সলভ করব না, তো সেই প্রবলেম রিলেটেড যে রিকোয়ারমেন্টগুলো, যে ডিম্যান্ডগুলো, সেইগুলোকেও আমরা বোঝার চেষ্টা করব, যেটা বারবার আমি করে থাকি আমার বিভিন্ন ক্লাসে। তো দেখো এখানে এই যে আমরা প্রথম 10টা কোশ্চেন সলভ করব, তার একটা এখানে হেডিং অ্যাকচুয়ালি। তো দেখা যাক আজকের ফার্স্ট কোশ্চেন। অবশ্যই তোমরা আগে নিজেরা একটু ট্রাই করে দেখো, অনেকেই করে ফেলতে পারবে আশা করি। তো দেখো আমরা কিন্তু যে সিলেবাসটা নিয়ে আলোচনা করেছিলাম আগের লেকচারে, সেখানে কিন্তু পরিষ্কার বলা ছিল, অবশ্যই সিলেবাসটাকেও কিন্তু আমরা কম্পেয়ার করব যে এটা কোত্থেকে অঙ্কটা ওরা দিয়েছে। কারণ সবসময় আমরা জানি যে সব পরীক্ষায় সবসময় একই সিলেবাস কিন্তু ওরা ফলো করে না, কিছু কিছু কোশ্চেন সিলেবাসের বাইরেও রাখার চেষ্টা করে। তো এখানেও আমরা দেখব যে 100টা কোশ্চেন সলভ করতে গিয়ে যে ওরা কোনো বাইরের সিলেবাসের বাইরের কোনো কোশ্চেন দিয়েছে কিনা। তা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা অ্যারিথমেটিক মিন, আর অ্যালজেব্রায় আমাদের পরিষ্কার করে লেখা আছে যে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন আর হারমোনিক মিনের উপর অঙ্কগুলো দেখার কথা। তো ওরা সেই কথা রেখেছে দেখতে পাচ্ছি। তো আমরা একটু বলে নিই আগে অ্যারিথমেটিক মিন বা জিওমেট্রিক মিন বলার আগে, এটা ইনইকুয়ালিটি বলে একটা আমাদের চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারে ক্লাসিক্যাল অ্যালজেব্রায় সেখান থেকে এইটার পুরো ডিটেলসটা পাওয়া যায়। তো এই অ্যারিথমেটিক মিন বা জিওমেট্রিক মিন বা হারমোনিক মিন, তো এই তিনটের জন্য প্রথম সত্যই হচ্ছে যে নাম্বারগুলোর উপর এটা অ্যাপ্লাই হবে সেগুলো পজিটিভ রিয়েল নাম্বার হতে হবে প্রথম। এই কারণে আমরা মাদ্রাসার একটা কোশ্চেন সলভ করতে গিয়ে লগের উপর খেয়াল করে দেখবে আমরা কিন্তু ওখানে নেগেটিভ চলে আসছিল, তাই তাকে মাইনাস গুণ করে কিন্তু পজিটিভ করে নিয়েছি। এবং যদি কোশ্চেনে কিছু বলে না দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে সেগুলো বাই ডিফল্ট পজিটিভ। যেমন এখানে দেখতে পাচ্ছি যে 2 নাম্বারের কথা বলেছে, কই পজিটিভ তো বলেনি, তাহলে বাই ডিফল্ট এটা পজিটিভ হিসেবেই ট্রিট করতে হবে। তাহলে অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, তা আমরা যদি এখানে দুটো নাম্বার কনসিডার করি যেটা পজিটিভ রিয়েল নাম্বার, তাহলে খুব ভালো করেই জানি আমরা অ্যারিথমেটিক মিন আমি এ দিয়ে লিখলাম a প্লাস বি বাই 2, একই রকম রেজাল্ট 3টে 4টে ফাইনাইট নাম্বার অফ টার্মের জন্য হবে। জিওমেট্রিক মিনকে যদি জি দিয়ে লিখি খুব ভালো করে আমরা জানি এটা হবে 3টের জন্য কী হতো বলো, এ বি সি হোল টু দি পাওয়ার 1/3, এরকম এন সংখ্যক নাম্বারের জন্য 1/n, কিন্তু পজিটিভ হতে হবে, খেয়াল রাখবে। আর হারমোনিক মিনের জন্য আমরা অবশ্যই খুব ভালো করেই জানি 2ab বাই a প্লাস বি, 3টে নাম্বার হলে বা তার বেশি হলে এরকমভাবে এটাকে এক্সটেন্ড করতে হবে। এবং অবশ্যই এখানে অ্যারিথমেটিক মিন গেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন গেটার ইকুয়াল টু হারমোনিক মিন হয়, খুব সহজেও প্রমাণ করা যায়। এইগুলো দুটো নাম্বার বা এন সংখ্যকের জন্য প্রমাণ করা যায়। আমি প্রমাণে আসছি না, আমি রেজাল্টে আসছি। সব সময় আমাদের যেহেতু এমসিকিউ কোশ্চেন, তাই আমি বলবো প্রমাণের থেকে রেজাল্টের উপর বেশি জোর দিতে। অবশ্যই প্রমাণ করলে তোর বিকল্প কিছুই হয় না, প্রমাণ করলে ভেতরের ডেপটা বোঝা যায় এবং কিভাবে এই থিওরিটার জন্ম হলো সেটার সম্বন্ধে জানা যায়, এবং তখন অনেক আননোন কোশ্চেনকেও সলভ করা যায়। কিন্তু আজকালকার দিনে আমাদের কাছে এত সময় নেই, কারণ আমি দেখেছি পড়াতে গিয়ে যে একটা স্টুডেন্ট, যাই হোক সে অনেক দিন হয়তো চর্চায় নেই, তারপরে যখন পড়তে আসে তখন দেখি সে থিওরির উপর জোর না দিয়ে অঙ্কের প্রবলেমের সলভের দিকে জোর দেয়। এটা কিন্তু খুবই খারাপ টেন্ডেন্সি। প্রত্যেককেই সে যতই বেশি জানো বা যতই জানো না কেন, প্রত্যেককেই কিন্তু আগে থিওরির উপর ফোকাস করা উচিত, তারপর অঙ্ক।
ওরা কি করে, আগে অঙ্ক সলভ করতে নেমে যায়, যখন অঙ্কটা পারছে না তখন বই ঘেটে ঘেটে তার থিওরি খোঁজার চেষ্টা করে। এটা কিন্তু এই টেকনিকটা ফলো করা উচিত নয়। আগে মোটামুটি একটা রেজাল্টগুলোকে ভালো করে দেখে তাকে কালেকশন করে তারপর অঙ্কগুলো সলভ করা মনে হয় উচিত। তো যাই হোক, তাহলে এখানে অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন, এটা একটা রিলেশন, এবং এদের মধ্যে একটা খুব সুন্দর একটা রিলেশন রয়েছে এজিএ, যে খুব সহজেও কিন্তু প্রমাণ করা যায়। এই যে এই উপরের যে ফর্মুলাগুলো ডেটা দিয়ে, সেটা তুমি এমনি গুণ করে দেখো, এ আর এইচ যদি গুণ করো দেখবে তুমি কি পাবে, জি স্কোয়ার। তাহলে বুঝতে পারছো, যদি এই রেজাল্টটা আমাদের জানা থাকে, তাহলে যদি আমার বলে দেয় অ্যারিথমেটিক দুটো সংখ্যার অ্যারিথমেটিক মিন এত, হারমোনিক মিন এত, জিওমেট্রিক মিন বার করো, অর্থাৎ তিনটের মধ্যে কোনো একটাকে যদি মিসিং করে দেয়, তাহলে খুব সহজেই কিন্তু এই রেজাল্টটাকে আমরা কাজে লাগিয়ে অঙ্কটাকে আমরা সলভ করতে পারি। দেখো এই দুটো মেন রেজাল্ট, আরও টুকিটাকি আছে, সেগুলো এখানে অতটা রিলেটেড নয়। তো আমরা চলে আসি আমাদের অঙ্কে। কি বলছে, যে অ্যারিথমেটিক মিন অফ টু নাম্বারস এ অ্যান্ড বি আর টোয়াইস দেয়ার জিওমেট্রিক মিন। তার মানে পরিষ্কার আমরা বুঝতে পারছি, অ্যারিথমেটিক মিনকে যদি আমরা এ দিয়ে লিখি, তাহলে এখানে কিন্তু বলেনি, কিন্তু খেয়াল রাখতে হবে বাই ডিফল্ট কিন্তু নাম্বারগুলো পজিটিভ। তাহলে আমরা অ্যারিথমেটিক মিনকে যদি এ দিয়ে লিখি আর জিওমেট্রিক মিনকে যদি আমরা জি দিয়ে লিখি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে না, এ ইকুয়াল টু কন্ডিশন অনুযায়ী তাহলে 2 ইন্টু জি। আবার এ মানে অ্যারিথমেটিক মিন এ আর বির কত হবে না, এ প্লাস বি বাই 2, আর 2 ইন্টু তাহলে জিওমেট্রিক মিন হচ্ছে আমার এ বি। এবারে এখান থেকে আমার কোশ্চেন কি হচ্ছে, ওই দুটো নাম্বারের রেশিওর ভ্যালুটা আমাকে এখানে বার করতে হবে। এইবার তোমার আর এইটুকু ইনফরমেশান দিয়েই তোমাকে কিন্তু এইটার মেকআপ করতে হবে। এবার তোমার হাতে অঙ্কটা চলে এলো। এবার কি হচ্ছে দেখো কীভাবে আমি এটাকে সলভ করছি, যে এ প্লাস বি বাই, আমি যদি টোয়াইস অফ রুট এ বিটাকে নিচে নিয়ে আসি আর টুটা, আর তলায় একটা 1, আমরা এখানে অ্যাকচুয়ালি আমি যেটা এখানে এবার করতে চলেছি সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। দেখবে এ ধরনের অঙ্ক একটুখানি কমন সেন্স কাজে লাগাতে হবে, কারণ কিছুই নয়, যোগ ভাগ প্রক্রিয়া সবারই জানা আছে, যে এই লব প্লাস হর, যাকে ইংরেজিতে বলা হয় কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো মেথড, এ প্লাস বি মাইনাস এই টোয়াইস অফ রুট এ বি। তাহলে ডান দিকেও আমাদের তাই করব, 2 প্লাস 1 বাই 2 মাইনাস 1। তাহলে অবশ্যই ইউজিং সি ফর কম্পোনেন্ডো, ডি ফর ডিভিডেন্ডো মেথড, ছোট করে লিখলাম। এবার দেখো ভালো করে, এবারে যদি এটাকে আমরা যদি এভাবে লিখি রুট এ স্কোয়ার, বিটাকে যদি এভাবে লিখি রুট বি স্কোয়ার, তাহলে প্লাস 2 ইন্টু রুট এ ইন্টু রুট বি। তো নিশ্চয়ই তোমাকে আর আলাদা করে বোঝাতে হবে না যে এর পরের লাইনটা কি হতে চলেছে। তাহলে এটা, তাহলে এখানে ডান দিকে হলো আমার 3, নিচে আবার আগের মতোই 1 লিখলাম। তাহলে আমরা পাচ্ছি এখানে তাহলে রুট এ প্লাস রুট বি তার হোল স্কোয়ার, আর নিচে রুট এ মাইনাস রুট বি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে ইকুয়াল টু ডান দিকে 3/1। এবারে আমি যদি এখানে ছিল অঙ্কে আর একটা ডেটা বলা উচিত ছিল, কোনো কারণে ওরা মিস করেছে, বা আমরা বাই ডিফল্ট ধরে নিই এ আর বির মধ্যে অ্যাকচুয়ালি এটা আমাদের যদি গ্রেটার দেন আমি যদি বি ধরে নিই, তাহলে আমার যেহেতু এ মাইনাস বি আসছে না নিচে, রুট এ মাইনাস রুট বি, একটা পজিটিভ নেগেটিভের কনসেপ্ট চলে আসছে। তো এগুলো বাই ডিফল্ট আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি বা করে নিতে হয়। তাহলে আমি এবার যদি দুদিকে স্কোয়ার রুট করি, তাহলে রুট এ প্লাস রুট বি, আর এখানে দেখতে পাচ্ছ রুট এ মাইনাস রুট বি, আর ডান দিকে তাহলে 3টা রুট 3 হবে, আর নিচে 1টা 1। আবার যোগ ভাগ প্রক্রিয়া করো, আবার যোগ ভাগ প্রক্রিয়া যদি আমি ইউজ করি, তাহলে পরিষ্কার তুমি এক লাইনেই লিখতে পারতে, কিন্তু আমি সব সময় এরকম ব্রেক করে করে ছোট করে করে বোঝানোর চেষ্টা করি, তাই সেভাবেই করছি। আর ডান দিকটাও তাহলে কি হবে না, এই রুট 3 প্লাস 1 আর এই রুট 3 মাইনাস 1। তাহলে এখানে রুট বি কাটলো, রুটে তাহলে উপর যে 2 রুটে মানে আমি রুটে লিখতে পারি, নিচে 2 রুট বি মানে রুট পি লিখতে পারি, আর এখানে এই রুট 3 প্লাস 1 বাই এই রুট 3 মাইনাস 1। আমার চাই এ ইস টু বি, দুদিকে স্কোয়ার করো, এ বাই বি নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। তার মানে আমি পাচ্ছি উপরটা 4 প্লাস 2 রুট 3, আর নিচেও তাই পাচ্ছি 4 মাইনাস 2 রুট 3, উপর নিচ 2 যদি ক্যান্সেল আউট করি তাহলে 2 প্লাস রুট 3, আর নিচে 2 মাইনাস রুট 3, তাহলে এ ইস টু বি, তাহলে হওয়া উচিত কি না 2 প্লাস রুট 3 টু
2 মাইনাস রুট থ্রি। তাহলে আমার এটাই অ্যান্সার হওয়া উচিত। এবার তুমি দেখো 2 প্লাস রুট থ্রি আর মাইনাস 2 মাইনাস রুট থ্রি, দ্যাট ইজ অপশান 1। বোঝা গেল? এরকম ডিফারেন্ট টাইপ অফ অঙ্ক আছে অ্যারিথমেটিক মিন এবং জিওমেট্রিক মিন। যদি পড়ানোর সুযোগ থাকে তো চেষ্টা করব এর উপর কোনো লেকচার বানিয়ে দেওয়ার, অনেকগুলো অঙ্কের কালেকশান নিয়ে। তো আমি এখানে তোমাদের হোমওয়ার্ক হিসেবে দুটো অঙ্ক দিচ্ছি, তোমরা একটু ট্রাই করে দেখো তো করতে পারছো কি না। কোশ্চেন 1, যে ইফ টু পজিটিভ নাম্বারস আর ইন দ্য রেশিও, মনে করো দুটো পজিটিভ নাম্বার তাদের রেশিও, ইফ two positive numbers are in ratio of হচ্ছে 3 প্লাস 2 রুট 2 হচ্ছে 3 মাইনাস 2 রুট 2, দেন দ্য রেশিও, মানে পুরো উল্টো কোশ্চেন, উল্টো করে দিলাম দ্য রেশিও বিটুইন দেয়ার অ্যারিথমেটিক মিন অ্যান্ড জিওমেট্রিক মিন ইজ, বলে এটা তুমি লেখো। আচ্ছা, উত্তরটা আমি বলে দিচ্ছি, দেখো হয় কি না। উত্তরটা আসবে 3:1। এটা একটা কোশ্চেন। আচ্ছা, আর একটা কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, কোশ্চেন 2, এটাও ট্রাই করে দেখো। যে টু নাম্বারস ক্যাপিটাল এ অ্যান্ড বি আর সাজ দ্যাট এ মনে করো গ্রেটার দ্যান বি, and their geometric mean GM is 40% lower than their arithmetic mean। ঠিক আছে, তাহলে এবার কোশ্চেন রাখছি আমি, find the ratio between the numbers। অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, ট্রাই করে দেখো 9:1 আসছে কিনা। এরকম প্রচুর কোশ্চেন আছে এরকম ধরনের অ্যারিথমেটিক মিন জিওমেট্রিক মিনের উপর। তো দেখো এই দুটো অঙ্ক করা যায় কিনা, পরের কোনো আলোচনায় হয়তো এগুলো নিয়ে আমি আরেকবার আসবো। তো দেখো নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইজি কোশ্চেন, পড়া মাত্রই। এটা বুঝতে পারছো আমাদের এটা অ্যালজেব্রা চ্যাপ্টারই, এটা একটা গ্রুপের যে একদম বেসিক পার্ট, যেটা আমরা বাইনারি রিলেশন নিয়ে বলি, সেটাই। এখানে একটা এ হবে, তাহলে লেট এ বি এ বাইনারি রিলেশন, এখানে কিছু একটা টাইপিং হয়তো এরর হয়েছে। ঠিক আছে, লেট এ বাইনারি রিলেশন ও, ঠিকই আছে, ইজ ডিফাইন্ড অন জেড মানে সেট অফ ইন্টিজার, অর্থাৎ 0 +-1 এইগুলোকে ইন্ডিকেট করছে। এ কম্পোজ বি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস 1 ফর এভরি এ বি বিলংস টু জেড, দেন আইডেন্টিটি এলিমেন্ট বার করতে হবে। তো আমরা জানি আইডেন্টিটি এলিমেন্টের যে প্রপার্টি সেটা কি হয় না, অবশ্যই যে এ কম্পোজ ই ইকুয়াল টু ই কম্পোজ এ ইকুয়াল টু এ, যদি ফর অল এ বিলংস টু কোনো সেটের হয়, তখনই আমরা বলি কি ই হচ্ছে আমাদের আইডেন্টিটি, তাই না? এবং আইডেন্টিটি তাহলে দু ধরনের আইডেন্টিটি হয়। এই আইডেন্টিটিকে আমরা বলি, যেহেতু এর ডান দিকে রয়েছে রাইট আইডেন্টিটি, এটাকে আমরা বলি লেফট আইডেন্টিটি, আর এটাকে শুধু আইডেন্টিটি বলি। অর্থাৎ যখন শুধু আইডেন্টিটি চাইছে তখন আমরা বুঝতে হবে যে আমাদের রাইট আইডেন্টিটি আর লেফট আইডেন্টিটি কিন্তু ইকুয়াল। যদি এরা আনইকুয়াল হয় তার মানে বুঝতে হবে কিন্তু আইডেন্টিটি ডাজ নট এক্সিস্ট। খেয়াল রাখতে হবে, এটার মানে কিন্তু আইডেন্টিটি ডাজ নট এক্সিস্ট। এগুলো আমরা বেসিক সবাই জানি। কেন এত কথা বললাম প্রশ্ন হচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আমাকে এখানে আইডেন্টিটি বার করতে বলছে, অর্থাৎ আমি লেফট আইডেন্টিটি বার করব, রাইট আইডেন্টিটি বার করব। যদি দুটো ইকুয়াল হয় তাহলে আমি অ্যাসে অ্যান্সার নেব, কারণ দেখো এটা নান অফ দিস কিন্তু অপশান রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমি কি দুটোই বার করব নাকি যে কোনো একটা বার করলেই হবে? এটা কি করে বুঝবো? এইটা আমরা কমিউটেটিভ প্রপার্টির হেল্প নিয়ে একটুখানি বুঝতে পারি। কারণ যদি কোনো সেটের মেম্বার কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে
তখন লেফট আর রাইটের মিনিং একই হয়ে যায়, তাই না? কমিউটেটিভ মানে কি? এ কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজ এ, তার মানে এ কম্পোজ ই ইকুয়াল টু ই কম্পোজ ই। তাই একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা কি কমিউটেটিভ? ইয়েস, কারণ এর জায়গায় বি আর বির জায়গায় যদি এ রিপ্লেস করি তাহলে দুটো একই হচ্ছে, অর্থাৎ এ কম্পোজ বি আর বি কম্পোজ এ। যেই তুমি একটুখানি দেখে নিলে যে হ্যাঁ এটা কমিউটেটিভ, তাহলে সেই ক্ষেত্রে তুমি যে কোনো একটা আইডেন্টিটি বার করলেই হবে। ঠিক একই রকম কনসেপ্ট কিন্তু ইনভার্সের উপরও, লেফট ইনভার্স রাইট ইনভার্স। এখন প্রশ্ন হচ্ছে কি দুটোই বার করব? যদি দেখি সেটের এলিমেন্টগুলো কমিউটেটিভ ফর্মে রয়েছে, কমিউটেটিভ ফর্ম ফলো করছে প্রপার্টি, তাহলে যে কোনো একটা বার করলেই হবে। এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কমিউটেটিভ, তাই লেফট হোক রাইট হোক যে কোনো একটা বার করো। তাহলে আমরা ধরে নিচ্ছি ই আমাদের আইডেন্টিটি, তাহলে আমি এ কম্পোজ ই ইকুয়াল টু এ, অর্থাৎ আমরা এখানে রাইট আইডেন্টিটিটা বার করছি। তার মানে কি হবে? তাহলে এ প্লাস ই প্লাস ওয়ান ইকুয়াল টু এ, যেহেতু এলিমেন্টগুলো জেড থেকে আসছে তাহলে আমরা জানি নাম্বার সিস্টেম এইভাবে ক্যান্সেল আউট করা যায়। তাহলে ই ইকুয়াল টু সাইড চেঞ্জ করে -1, অবশ্যই এটা দেখতে হবে যে সেটের মেম্বার কিনা। ইয়েস, তাহলে এটাই আমার আইডেন্টিটি। তাহলে আমি তো রাইট আইডেন্টিটি বার করেছি, আমি কি লেফট আইডেন্টিটি বার করব? একদমই নয়, কারণ আমি দূর থেকে দেখে নিয়েছি আমার এখানে কম্পোজিশনটা হচ্ছে কমিউটেটিভ, তাই রাইট যা দিয়েছে লেফটও 100% তাই দেবে, তাই আমি আর এগোবো না। তাই -1 হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটায় যদি আমার আইডেন্টিটি না চেয়ে যদি ইনভার্স চাইতো, তাহলে আমি প্রথমেই বুঝে নিয়েছি লেফট ইনভার্স রাইট ইনভার্স আমাদের থাকে, কিন্তু এখানে ইনভার্স বলতে লেফট এবং রাইট দুটোকেই বোঝায়। এবং সেই ক্ষেত্রে প্রপার্টি কি? এ ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স এ ইকুয়াল টু আইডেন্টিটি। তাই যদি এই অঙ্কটায় আইডেন্টিটি না চেয়ে যদি ইনভার্স চাইতো, তাহলে সেই ক্ষেত্রে আগে আমাকে আইডেন্টিটি বার করতে হতো, তারপর লেফট বা রাইট কোনো একটা বার করলেই হতো। তাহলে এই অঙ্কটাকে আমরা আগের মতোই আইডেন্টিটি বার করে নেব। তাহলে আমি যদি এবারে লেফট বা রাইট কোনো একটাতে এগোই, আমার এ ইনভার্সটা বার করতে হবে। তাহলে এ প্লাস এ ইনভার্স প্লাস 1 কনস্ট্রাকশন অনুযায়ী। তাহলে এখানে খেয়াল করে দেখো এ ইনভার্স ইকুয়াল টু, তাহলে আমি পাচ্ছি -2 -এ। তার মানে আমার এখানে তাহলে এর ইনভার্সটা তাহলে কি হচ্ছে? এর ইনভার্স হচ্ছে -2 -এ। তখন পার্টিকুলার কোনো একটা এলিমেন্ট যদি বলে দেয়, যে যদি বলে 2 এর ইনভার্স কত, তখন তাহলে এর জায়গায় 2 বসিয়ে দিচ্ছি, তাহলে 2 ইনভার্স -4 হতো। যদি বলতো 3 এর ইনভার্স কত, তখন বলতাম 3 ইনভার্স ইকুয়াল টু -5। যদি বলতো 0 এর ইনভার্স কত, তখন বলতাম আমরা এখানে যে কি -2। তাহলে এইভাবে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স বার করা যাবে। আর দুটো ইনভার্স লেফট এবং রাইট ইকুয়াল, কারণ তারা কমিউটেটিভ প্রপার্টি ফলো করছে। কেন এত কথা বললাম? কারণ ভুল হয়ে যায়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যদি ঠিক এইরকমই স্টেটমেন্টের উপর যদি আমি এ কম অন জেটের উপর সেট অফ ইন্টিজারের উপর মনে করো আমি এ কম্পোজ বিকে যদি আমি এইভাবে ডিফাইন করি, যে বললাম যে কি না 2a প্লাস বি, খেয়াল করে দেখো। তো এবার বললো তুমি আইডেন্টিটি বার করো, তুমি বললো যে আইডেন্টিটি বার করো, তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো যে এখানে কিন্তু এটা কমিউটেটিভ নয়, কারণ পরিষ্কার এ কম্পোজ বি আর বি কম্পোজ আলাদা। কারণ দেখো তো একটা এক্সাম্পল দিয়ে যে 2 কম্পোজ 3 বার করি, তাহলে দেখতে পাচ্ছ এখানে, তাহলে এখানে এই 2 × 2 + 3, কারণ এর জায়গায় 2 বসাও আর বির জায়গায় 3, তাই 2 দোকানে 4 3 7। আর একটু ঘুরিয়ে দেখো তো 3 কম্পোজ 2 বার করো, তা দেখতে পাচ্ছ 3 × 2 প্লাস হচ্ছে আমাদের 2, তাহলে এখানে 3 দোকানে 6 দিয়ে 8। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ এটা কমিউটেটিভ নয়, তার মানে লেফট রাইট আলাদা করে বার করতে হবে, বার করে দেখতে হবে আইডেন্টিটিটা সেম হচ্ছে কি না। তাহলে দেখা যাক, তাহলে আমি এ কম্পোজ ই ইকুয়াল টু এ রাইট আইডেন্টিটি বার করার চেষ্টা করছি। এ কম্পোজ ই মানে পরিষ্কার দেখতে পাচ্ছ 2a প্লাস ই ইকুয়াল টু এ, তাহলে আমি ইর মান পাচ্ছি -a। ওকে, আবার দেখো এখানে আমি যদি রাইট বার করি, তাহলে ই কম্পোজ এ ইকুয়াল টু হচ্ছে আমার এ, তাহলে আমি এখানে পাচ্ছি 2 × a প্লাস এ ইকুয়াল টু এ, তাহলে ডেফিনেটলি ইর মান 0। আর এখানে আরবিটারি, আমি জানি আইডেন্টিটি হচ্ছে ইউনিক, ঠিক আছে। তাহলে মানে কেউ যদি ভুল করেও যদি কেউ এইটা নিয়ে স্টার্ট করতো, তাহলে কিন্তু 0 এবং অপশানও দেখছে 0 টিক মেরে চলে এলো, তাহলে কিন্তু বুঝতে পারছো টেকনিক্যালি সে কিন্তু বড় একটা ভুল করে চলে আসতো। তাই অবশ্যই অবশ্যই কম্পিটিটিভ কিনা দেখে নিও। আর এখানে যদি কেউ এইটা ফলো করতো, এখান থেকেও সে রিজেক্ট করতে পারতো, কারণ এ হচ্ছে এখানে একটা আরবিটারি এলিমেন্ট আর আইডেন্টিটি হচ্ছে ইউনিক এলিমেন্ট, তার মানে তার প্রপার্টিকে সে ফলো করছে না, তার মানে এখান থেকে ইন্ডিকেট করছে কিন্তু ই হচ্ছে এখানে ডাস নট এক্সিস্ট। আর এই ক্ষেত্রে কিন্তু তুমি 0 পাচ্ছ, অর্থাৎ এখানে একটা ফিক্সড এলিমেন্ট পাচ্ছ। তাই কেউ যদি এইভাবে এগোতো অ্যান্সার করে চলে আসতো ভুল,
আর কে যদি এভাবে এগোতো তখন কিন্তু সে যদি প্রপার্টিগুলোকে খুব ভালো করে বুঝে থাকে তাহলে এখানেও কিন্তু সে সেটাকে ডাস নট এক্সিস্ট হিসেবে আসতো। আর যদি কেউ দুটো কি করতো তাহলে আরও ভালো করে সে বুঝতে পারতো যে দুটো আলাদা আসছে। নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি। অবশ্যই যদি এরমভাবে ধরনের অঙ্কে যদি এবার ইনভার্স বার করতে বলে, আইডেন্টিটি বার করতে বলে, একটু ভালো করে বুঝে নিও যে কমিউটেটিভ তো অপারেশনটা, তাহলে লেফট রাইট যে কোনো একটা বার করলেই হবে। আর যদি না হয় দুটো বার করে দেখতে হবে ইকুয়াল হচ্ছে কি না। তো দেখো নেক্সট যে কোশ্চেনটা ছিল, হুইচ অফ দ্য ফলোয়িং সেটস ফর্ম এ সাইক্লিক গ্রুপ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। তাহলে একটু ভালো করে দেখো আমাদের যে সিলেবাসটা বলছে ওখানে কিন্তু সাইক্লিক গ্রুপ বলে আলাদা করে মেনশন করেনি। কি বলেছিল খেয়াল করে দেখো, গ্রুপ বলেছিল, রিং বলেছিল, ফিল্ড, তাহলে গ্রুপের মধ্যেই কিন্তু এটা ঢুকে যাচ্ছে। তাই আমি আমাদের দেখবে 9-10 সেকশানে এসে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে 9-10 সেকশানে যে এসএসসি সিলেবাস সেখানেও কিন্তু আলাদা করে মেনশন করা নেই সাইক্লিক গ্রুপ, কিন্তু আমি প্রত্যেককেই বলি ওটাও কিন্তু তুমি কাউন্ট করবে, সাইক্লিক গ্রুপটা পড়বে। কোসেট পোসেট নর্মাল সাব গ্রুপ পড়ার দরকার নেই, ঠিক আছে, ওটা থাকলে আলাদা করে মেনশন করতো, যেমন 11-12 আলাদা করে মেনশন করে দিয়েছে। কিন্তু গ্রুপ বলতে সাইক্লিক গ্রুপকে বুঝি, যেমন গ্রুপ বলতে আমরা সেমি গ্রুপকে আমরা সাব গ্রুপকে বুঝি, তাই সাব গ্রুপ সাইক্লিক গ্রুপ এটাও কিন্তু গ্রুপের মধ্যেই রয়েছে। তাই অবশ্যই না লেখা থাকলেও কিন্তু সাইক্লিক গ্রুপ কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষার পয়েন্ট অফ ভিউতে এটা গ্রুপের মধ্যেই ইনক্লুড হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে 3টে সেট দেওয়া আছে 1, 2, 3, কোনটা সাইক্লিক গ্রুপ, এবং আমরা জানি যে এতটাই ফেমাস উত্তর দেখা মাত্রই এটা বলা উচিত। তবু আমরা একটু প্রপার জাস্টিফিকেশন করি যে এটা কেন নয়, এটা কেন নয়। দেখো ভালো করে 1/i আমরা খুব ভালো করে জানি i স্কয়ার সমান সমান -1, তাই যদি 1 -1 - i আমি যদি এর উপর নিচ যদি i দিয়ে গুণ করি তাহলে নিচে i স্কয়ার উপরে i মানে -i হচ্ছে কিন্তু, আর সেটের মধ্যে এলিমেন্ট রিপিট করে না, তার মানে অ্যাকচুয়ালি সেটটা এখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 4টে এলিমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি 3টে এলিমেন্ট, ঠিক আছে। এখন পরেরটাও খেয়াল করে দেখো 1 -1i এরও যদি আমি উপর নিচ i দিয়ে গুণ করি তাহলে এখানে কিন্তু একটা -i তৈরি হচ্ছে না, i দিয়ে গুণ করলে একটা i তৈরি হচ্ছে, ঠিক আছে, তার মানে এটাও এত। তার মানে এখানে দেখো যে 3 এলিমেন্ট সেট, আর আমরা জানি যে একটা 3 এলিমেন্ট সেট যদি গ্রুপ হয়ে যায় তাহলে সে কিন্তু সাইক্লিক হয়ে যাবে। কেন? কারণ এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, নিশ্চয়ই মনে আছে প্রাইম অর্ডার, 3 তো প্রাইম নাম্বার, তাহলে আগে প্রশ্ন দেখতে হবে এ কি আদৌ গ্রুপ, যদি গ্রুপ সত্যি সত্যি হয়ে যায় তাহলে কিন্তু সাইক্লিক গ্রুপ হয়ে যাবে। এ কি সত্যি গ্রুপ? যদি সত্যি হয়ে যায় তাহলে কিন্তু সাইক্লিক গ্রুপ হয়ে যাবে। দেখা যাক, আমরা জানি গ্রুপ হতে গেলে আমাদের 4টে প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। প্রথম প্রপার্টি হচ্ছে ক্লোজার, এবং একটু খেয়াল করে দেখো এ কিন্তু ক্লোজার নয়। কেন? কারণ আমি যদি এই -1 আর যদি -i গুণ করি, কারণ মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, আর এই সেটটার নাম যদি G1 দিই তাহলে যে নতুন যে এলিমেন্টটা তৈরি হচ্ছে সেটা i, সেটা কিন্তু এই G1 এর মেম্বার নয়, অর্থাৎ সে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করলো না, তাই সে গ্রুপই নয়। তাই সুতরাং সে মানে সে গ্রুপ কি সেমি গ্রুপও নয়, সে অ্যাকচুয়ালি ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করেনি, সে তার মানে সে গ্রুপ ওয়াইডই নয়, তার মানে এটা কোনো রকমভাবেই হতে পারে না। সেম লজিক, বুঝতে পারছো? আরও অনেক কারণ আছে, আমি যে কোনো একটা কারণ হাইলাইট করলেই হবে, এ ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে না তাই এই গ্রুপ নয়। প্রশ্ন হচ্ছে এই তো গ্রুপ আমরা জানি বলে, কিন্তু অ্যাকচুয়ালি কীভাবে আমরা জাস্টিফাই করছি এবং এটা কিভাবে গ্রুপ প্রমাণ করা যায়, অনেক রকমভাবে প্রমাণ করা যায়। এখন আমরা যদি কম্পোজিশনটি, আমি অত ডিটেলসে যাচ্ছি না কারণ অনেক লেন্দি হয়ে যাবে লেকচার, সবাই জানি এটার যদি আমি একটা দেখো এটা একটা ফাইনাইট সেট, ভালো করে দেখো আমি যে লজিকটা ইউজ করছি শর্টকাট রেজাল্টটা, আমাদের বললাম না থিওরিটিক্যাল তোমার পাওয়ার থাকতে হবে, যে আমরা জানি সেট অফ কমপ্লেক্স নাম্বার গ্রুপ, সবাই জানি সেট অফ কমপ্লেক্স নাম্বার, সেট অফ নন জিরো কমপ্লেক্স নাম্বার, খেয়াল রেখো জিরোটা বাদ দিতে হবে, স্টার মানে নন জিরো, সেট অফ নন জিরো কমপ্লেক্স নাম্বার কি হচ্ছে না এই গুণের রেসপেক্টে সে কিন্তু গ্রুপ ফর্ম করে, কারণ যদি জিরো থাকে, যেহেতু জিরোর মাল্টিপ্লিকেশন রেসপেক্টে কোনো ইনভার্স পাওয়া যায় না, এই কারণে সেট অফ নন জিরো রিয়েল নাম্বার, সেট অফ নন জিরো কমপ্লেক্স নাম্বার, সেট অফ নন জিরো রেশনাল নাম্বার, এরা সবাই মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে গ্রুপ ফর্ম করে, তাহলে অবশ্যই নন জিরো কমপ্লেক্স নাম্বার এ গ্রুপ ফর্ম করে, এবং ডেফিনেটলি খেয়াল করে দেখো এটা হচ্ছে তার একটা কি তার হচ্ছে একটা সাবসেট, ফাইনাইট সাবসেট। তাহলে আমরা এবার এখানে যে প্রপার্টিটা ইউজ করতে চলেছি, একটা ভালো করে দেখবে, তুমি যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ের তুমি দেখবে স্টেটমেন্ট কি ছিল না, আমি একটু বলে দিই, জি স্টার যদি এটা একটা যদি গ্রুপ ফর্ম করে আর এইচ হচ্ছে তার একটা নন এমটি সাবসেট, খেয়াল রাখো অবশ্যই নন এমটি সাবসেট,
এবং শুধু সাবসেট নয়, এটা ফাইনাইট সাবসেট, খেয়াল রেখো, নন এমটি ফাইনাইট সাবসেট। তাহলে জি হচ্ছে একটা গ্রুপ, সেটা ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। আর আমি কি করছি, তার একটা নন এমটি ফাইনাইট সাবসেট নিচ্ছি। শুধু কেবলমাত্র এইটা সাবগ্রুপ মানে কি, গ্রুপই অ্যাকচুয়ালি, গ্রুপ দেখানোর জন্য কেবলমাত্র ক্লোজার প্রপার্টি দেখালেই হবে। কেবলমাত্র ক্লোজার প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলেই কিন্তু সে প্রমাণ হয়ে যাবে সে সাবগ্রুপ অর্থাৎ গ্রুপ। তাহলে এবারে এ হচ্ছে একটা ফাইনাইট সাবসেট অফ এ গ্রুপ সি স্টার কমা মাল্টিপ্লিকেশন। তাহলে শুধু ক্লোজার প্রপার্টি। তাহলে ক্লোজার প্রপার্টির জন্য তুমি কি করতে পারো, একটা কম্পোজিশন টেবিল চট করে তৈরি করে নিতে পারো। 1 -1 আই আর সরি এটার উপর আই আর মাইনাস আই, সবাই জানো কম্পোজিশন টেবিল কীভাবে তৈরি করতে হয়, এবং ফাইনাইট সেটের ক্ষেত্রে আমরা বারবার ইউজ করে থাকি এই কম্পোজিশন টেবিল, এবং এখান থেকে প্রচুর ইনফরমেশন আমরা পাই। আর 1 -1 আই আর মাইনাস আই, তাহলে ফার্স্ট রো গুণ করলে তো এই এলিমেন্টগুলোই আসবে। সেকেন্ড রো গুণ করে দেখো, এটা -1 আর এখানে হচ্ছে +1 মাইনাস আই আর এখানে আই। আর থার্ড এটা গুণ করে দেখো আই মাইনাস আই -1 আর ডেফিনেটলি এটা +1। আর এটাও তুমি যদি গুণ করে দেখো মাইনাস আই প্লাস আই 1 আর -1। তাহলে এখানে ক্লোজার প্রপার্টি কি করে বুঝছি, এখানে এই যে গুণ করে ডিফারেন্ট পসিবল যে এগুলো গুণ করে টোটাল 16খানা যে মেম্বার পাওয়া গেল, এখানে কি কোনো বাইরের মেম্বার রয়েছে? না, ওই চারটে মেম্বারই ঘুরিয়ে ঘুরিয়ে 16 বার এখানে দেখতে পাচ্ছি, 16 টাইম 16 এতে এসছে। তার মানে বাইরের কোনো নতুন এলিমেন্ট নেই, তার মানে এটা ক্লোজার প্রপার্টি। এইটুকু এইভাবে তো বুঝতাম আমরা নিশ্চয়ই, তাই না? যখন আমরা পড়িয়েছি বেসিক জিনিস এইভাবেই তো বুঝিয়েছি। ব্যাস, যেহেতু এটা ফাইনাইট সাবসেট অফ এ গ্রুপ, তাহলে মানে অবশ্যই এটা কি হয়ে গেল, গ্রুপ। গ্রুপ এইবারে একটা থিওরি ছিল, এভরি গ্রুপ অফ অর্ডার 4 ইজ সাইক্লিক। এভরি গ্রুপ অফ অর্ডার 4 ইজ সাইক্লিক। ওই দিয়েও বলতে পারো, যেহেতু এটা ফোর্থ অর্ডারের তাহলে এটা সাইক্লিক হবে, এটা একটা উপায়। আর একটা উপায় হচ্ছে সাইক্লিক গ্রুপ প্রমাণ করার জন্য যে প্রত্যেকটা এলিমেন্টকে কি ওই এ টু দি পাওয়ার এন আকারে লেখা যাচ্ছে না, অনেক রকমভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা তো সেই প্রপার্টি যেটা আমরা বলেছিলাম, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, এভরি গ্রুপ অফ ফোর্থ অর্ডার ইজ সাইক্লিক। নিশ্চয়ই এগুলো কীভাবে হয়, কেন হয়, এত ডিটেলসে গেলে আমি যাচ্ছি না। ওই স্টেটমেন্টগুলো, তাই বলি না, স্টেটমেন্ট ইজ দ্য পাওয়ার, থিওরি ইজ দ্য পাওয়ার একটা অঙ্ককে ব্রেক করার জন্য। দেখো আমি কত রকমভাবে আমি শুধু ক্লোজার দিয়েই বলে দিলাম, তার মানে এর পরে যখন তুমি কোনো অঙ্ক ফেস করবে, একটা ফাইনাইট সেট, সে গ্রুপ কিনা বা যাই হোক, শুধু তার ক্লোজার প্রপার্টি দেখবো, আর কিচ্ছু দেখবো না, কিচ্ছু দেখবো না। আচ্ছা, এবারে দেখো, অবশ্যই তুমি দেখতে পাচ্ছ এখানে আই স্কোয়ার ইকুয়াল টু -1 আর আই টু দি পাওয়ার 1, তো আই সবাইকে জেনারেট করছি কিনা, আই কিউব ইকুয়াল টু দেখতে পাচ্ছ এখানে, তাহলে আমাদের এই -i আর আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তাহলে দেখতে পাচ্ছ আই তার বিভিন্ন পাওয়ার বাড়িয়ে বাড়িয়ে এই সেটের সবকটা এলিমেন্টকে ডিটারমাইন করলো। এভাবেও বলা যেতে পারে, অর্ডার বার করতে পারো, অর্ডার অফ আই দেখতে পাচ্ছ, অর্ডার অফ দ্য গ্রুপ। আমরা জানি একটা সেটকে, একটা গ্রুপকে আমি সাইক্লিক গ্রুপ তখনই বলতে পারি যদি কি গ্রুপের যে অর্ডার, সেই অর্ডারের একটা এলিমেন্ট যদি ওই সেটের মেম্বার হয়, সেটাই। তাহলে আমি দেখতে পাচ্ছি গ্রুপের অর্ডার কত, 4, 4খানা এলিমেন্ট রয়েছে। আর আমি জানি আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 মানে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে অর্ডার অফ আইও হচ্ছে 4, এবং জানি আরেকজনও রয়েছে অর্ডার অফ -i, কারণ এ যদি জেনারেটর হয় আর তার ইনভার্সও জেনারেটর হয়, আয়ের ইনভার্স তো -i। কত রকমভাবে প্রমাণ করবে, বিভিন্ন রকমভাবে একটা গ্রুপ সাইক্লিক গ্রুপ কিনা, আর ফাইনাল হলে তো কোনো কথাই নেই, খুব সহজেই প্রমাণ করা যায়। যাই হোক, এত কথার বলার উদ্দেশ্য এটাই যে একটা অঙ্ক থেকে আমি শুধু অঙ্কটা সলভ করব না, তার তার করসপন্ডিং কী কী রেজাল্ট থাকে সেই রেজাল্টগুলো নিয়েও কিন্তু আলোচনা করব, বা তোমাদেরও নিজেদেরও করা উচিত। আর এইভাবেই শেখাও যে একটা অঙ্ক হোক আধ ঘন্টা সময় লাগুক বাড়িতে, কিন্তু তার আশেপাশে যে রেজাল্টগুলো ঘটপিক করছে সেগুলোকে একবার করে প্র্যাকটিস করেই এগোনো উচিত। তো দেখো নেক্সট যে কোশ্চেনটা, এখানে আইডি মানে নিশ্চয়ই বুঝতে পারছো এটা ইন্টিগ্রাল ডোমেন। তার মানে তোমার রিং সম্বন্ধে, ফিল্ড সম্বন্ধে কমপ্লিট আইডিয়া না থাকলে তুমি অঙ্কটাকে ক্যাচ করতে পারবে না। তো আমি কয়েকটা পয়েন্ট হাইলাইট করছি, তারপরে অপশানগুলো নিয়ে আমি আলোচনা করব। যে প্রথমে দেখি যে ইন্টিগ্রাল ডোমেন কী ছিল, ইন্টিগ্রাল ডোমেনের ডেফিনেশন কী ছিল, যে বলা হচ্ছে কি ইন্টিগ্রাল ডোমেন ইজ এ কমিউটেটিভ রিং, is a commutative ring with unity containing
কন্টেনিং নো জিরো ডিভাইজার। তাহলে কতগুলো ক্যারেক্টার, একটা হচ্ছে সেটা রিং হতে হবে, শুধু রিং নয় কমিউটেটিভ রিং হতে হবে, তারপর তার একটা ইউনিটি থাকতে হবে, এবং আরও একটা ক্যারেক্টার নো জিরো ডিভাইজার। তাহলে আমাকে বুঝতে পারছো, প্রথমে রিং কি সেটা জানতে হবে, তারপর কমিউটেটিভ রিং কি সেটা জানতে হবে, হোয়াট ইজ ইউনিটি সেটা জানতে হবে, নো জিরো ডিভাইজার। তাহলে এই চারটে আমাদের আইডিয়া ক্লিয়ার হলে তবে ইন্টিগ্রাল ডোমেন কি আমি বুঝতে পারবো। তো এগুলো আমি যদি এখন আলোচনা করি তাহলে এখন আমার 1 ঘন্টা লাগবে, তাই আমি ধরে নিচ্ছি তোমরা জানো। কয়েকটা এক্সাম্পল কি ইন্টিগ্রাল ডোমেনের, যেমন জেট, এবং জানি এখানে রিংয়ের যেহেতু রিং দুখানা অপারেশন হয় প্লাস আর ডট, এখানে কিন্তু তুমি ঘুরিয়ে লিখতে পারবে না, কিন্তু ডট প্লাস লিখতে পারবে না, কিন্তু খুব ভাইটাল পজিশনটা। তাই জেড প্লাস ডট প্লাস আলাদা একদম সিনারিও, তাই অর্ডারটাও দেখতে হবে। তাহলে এটা একটা কি ইন্টিগ্রাল ডোমেন, কারণ এই সমস্ত ক্যারেক্টার এখানে স্যাটিসফাই করে। একই রকমভাবে আর প্লাস ডট, এটাও, এগুলো সব ইনফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন, কারণ জানো সেট অফ ইন্টিজার, সেট অফ রিয়েল নাম্বার, এখানে ইনফাইনাইট নাম্বার অফ মেম্বার রয়েছে। একই রকমভাবে কমপ্লেক্স নাম্বার, একই রকমভাবে জেড পি মডিউলো যে সেটটা, পি মানে এখানে খেয়াল রেখো পি কিন্তু প্রাইম নাম্বার, তার মানে বুঝতে পারছো এটা এক্সাম্পল Z3, এটা কি ইন্টিগ্রাল ডোমেন প্রাইম হলেই। কিন্তু যদি বলি Z10, এটা কিন্তু ইন্টিগ্রাল ডোমেন নয়, একমাত্র প্রাইম হলেই হবে, তাই এটা নট অ্যান ইন্টিগ্রাল ডোমেন। বহু এক্সাম্পল আমি আলোচনা করেছি যখন থিওরি আলোচনা করার সময়, এখানে কয়েকটা কেস দেখলাম জাস্ট। এই হচ্ছে আমাদের ইন্টিগ্রাল ডোমেনের থিওরি, মানে তার ডেফিনিশন এইগুলো। ইউনিটি অ্যাকচুয়ালি কী বলো তো, ইউনিটি মানে হচ্ছে এই যে দুটো অপারেশন থাকে না, এই যে ডটের রেসপেক্টে যে আইডেন্টিটি এলিমেন্ট সেটাকেই বলা হয় ইউনিটি। ডটের রেসপেক্টে অর্থাৎ সেকেন্ড যে অপারেশনটা, খেয়াল রাখতে ডট তো নয়, মানে সেকেন্ড যে অপারেশনটা রেসপেক্টে যে আইডেন্টিটি এলিমেন্ট চলে আসে সেটাকে আইডেন্টিটি বলি। আর আমরা যেহেতু নাম্বার সিস্টেম নিয়ে বেশি কাজ করি তাই সেকেন্ড অপারেশনটা মাল্টিপ্লিকেশনই হয়, কিন্তু আরও অন্য তুমি যদি কোনো ফিল্ড থেকে নাও সেখানে অন্য রকম অপারেশনও থাকতে পারে, অর্থাৎ যদি স্টার কমা ও দিলে তাহলে দ্বিতীয় যে অপারেশনটা সেটার জন্যই অ্যাকচুয়ালি ধরা হয়। এবার প্রশ্ন হচ্ছে, এবার আমরা যদি ফিল্ডের ডেফিনিশনটা দেখি, এবং তার থেকে বড় কথা যে এই ইন্টিগ্রাল ডোমেন আর এই ফিল্ডের মধ্যে বেসিক ডিফারেন্সটা কি সেটা যদি লিখি, আমি ফিল্ডের ডেফিনেশনে পুরোটা অত বড় যাচ্ছি না আমি, তাহলে তোমাকে যে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে যে ডিফারেন্স বিটুইন ইন্টিগ্রাল ডোমেন অ্যান্ড ফিল্ড কি, সেটা যদি তুমি দুজনের ডেফিনেশন ভালো করে অবজার্ভ করো তাহলে যে একটা পয়েন্টেই অ্যাকচুয়ালি সমস্যাটা তাদের মধ্যে ডিফারেন্স, যে কি এভরি, এই ফিল্ডের ক্ষেত্রে কি বলছে, এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ, যেটা ইউনিট বলি আমরা, মাল্টিপ্লিকেটিভ, মানে দ্বিতীয় যে একটা ফিল্ড যদি মনে করো তার তো দুটো অপারেশন প্লাস আর ডট, এই সেকেন্ড অপারেশনটাকে আমরা বলি মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, আর প্রথমটাকে বলি মাল্টিপ্লিকেটিভ আমাদের কি বলে প্রপার্টি বা অপারেটর, আর এটাকে বলি আমরা অ্যাডিটিভ অপারেটর। তাই এর রেসপেক্টে, ডটের রেসপেক্টে, অর্থাৎ সেকেন্ড যে অপারেশন তার রেসপেক্টে যদি ইনভার্স পাই, এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। ছোটো ছোটো এই টার্মগুলো কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, তাহলে তুমি পুরো মিনিংটা বুঝতে পারবে। কারণ এখানে আইডেন্টিটি দু ধরনের আইডেন্টিটি হয়, তো প্লাসের রেসপেক্টে যে আইডেন্টিটি ওটাকে আমরা বলি জিরো এলিমেন্ট, ডটের রেসপেক্টে যে আইডেন্টিটি যেটা পরের যেটা সেটাকে বলে আমরা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, প্লাসের রেসপেক্টে ওগুলোকে আমরা বলি অ্যাডিটিভ ইনভার্স, আর ডটের রেসপেক্টে যেটা পরেরটা সেটাকে বলি মাল্টিপ্লিকেটিভ ইনভার্স। তাই দু ধরনের ইনভার্স, যেহেতু দু ধরনের আইডেন্টিটি দুরকম নাম হয়, তো এভরি নন জিরো এলিমেন্ট হ্যাজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স কোথায়, ইন এ ফিল্ড। দেখবে ফিল্ডের একটা প্রপার্টির মধ্যেই বলা আছে, তার ডেফিনেশনের মধ্যেই বলা আছে যে প্রত্যেকটা নন জিরো, অর্থাৎ জিরো এলিমেন্ট মানে কোনটা বুঝতে পারছো, এই প্লাসের রেসপেক্টে যেটা আইডেন্টিটি সেটাকে জিরো এলিমেন্ট বলা হয়, সেটা বাদ দিয়ে বাকি সমস্ত এলিমেন্টগুলোর কিন্তু একটা ইনভার্স থাকতে হবে ফিল্ডে।
কিন্তু ইন্টিগ্রাল ডোমেনে আমি ডেফিনেশনটা উপরে দেখলে সেই সম্বন্ধে কিন্তু কিছু বলা নেই, থাকতেও পারে নাও থাকতে পারে। তাই whereas দিস প্রপার্টি, এই যে প্রপার্টি এক্ষুনি লিখলাম যেটা, এই প্রপার্টিটা নিড নট হোল্ড ইন অ্যান ইন্টিগ্রাল ডোমেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তার মানে একটা ইন্টিগ্রাল ডোমেন, যেমন ধরো একটা এক্সাম্পল যদি নাও, এই যে জেড প্লাস ডট, এটা একটা ইন্টিগ্রাল ডোমেন কিন্তু ফিল্ড নয়। কেন বলো তো? কারণ এর নন জিরো এলিমেন্টের সমস্ত কেবলমাত্র 1 আর -1 ইনভার্স আছে, 2 কোনো ইনভার্স নেই। কারণ দেখো না, 2 সঙ্গে হাফ গুণ করলে আইডেন্টিটি 1 আসে, তো হাফ কি জেডের মেম্বার? কেবলমাত্র দুটো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে, 1 আর -1, বাকি আরও যেই অসংখ্য নাম্বার রয়েছে তার নেই। তাই এ কিন্তু কি, এ ফিল্ড নয়, ইন্টিগ্রাল ডোমেন কিন্তু সে ফিল্ড নয়, এই একটাই কারণ। কিন্তু আর কমা প্লাস কমা ডট, তাহলে জিরো এলিমেন্ট কোনটা? জিরোই, আর বাদ বাকি সমস্ত এলিমেন্টে ইনভার্স রয়েছে ডটের রেসপেক্টে। একই রকমভাবে সি প্লাস ডট, তাই এরা ফিল্ড ফর্ম করে। এই একটা প্রপার্টির কারণে ইন্টিগ্রাল ডোমেন অ্যাকচুয়ালি ফিল্ড হতে পারলো না। তার মানে একটা ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড হবে কখন? যখন প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের ইনভার্স থাকবে। তাহলে আমি এই পয়েন্টটা যোগ করতেই পারি যে অ্যান ইন্টিগ্রাল ডোমেন টি, যেটা বলেছে টি নাম দিয়েছে, ইস এ ফিল্ড হবে ইফ ফর এভরি এ, অবশ্যই নন জিরো, প্রত্যেকটা এর জন্য বিলংস টু টি, এই টির প্রত্যেকটা মেম্বারের জন্য কি, যদি দেয়ার এক্সিস্ট এই যে একটা মাল্টিপ্লিকেটিভ ইনভার্স সাজ দ্যাট এ ইনভার্স ইকুয়াল টু 1, এটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটিকে আমরা 1 বলি। 1 বলতে আমাদের ন্যাচারাল নাম্বারে 1 নাও হতে পারে, এটা লেখা হয় বাই ডিফল্ট। তাহলে এইটাই এখন প্রশ্ন হচ্ছে যে দেখা গেছে এবং থিওরিটিক্যালি প্রমাণ আছে আমাদের একটা, যে যদি এই ইন্টিগ্রাল ডোমেনটা দুরকম হতে পারে, ফাইনাইট হতে পারে আবার ইনফাইনাইট। যদি এই ইন্টিগ্রাল ডোমেনটা ফাইনাইট হয় তাহলে দেখা গেছে যে তার এই প্রপার্টিটা তখন প্রমাণ হয়ে যায়। এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেনের এই প্রপার্টিটাকে প্রমাণ করা যায়, অর্থাৎ প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের একটা ইনভার্স থাকে। আর বড় প্রমাণ আছে, যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে খুলে তুমি দেখবে। তাই এই কারণে আমি বলতে পারি, যে শিওরলি বলতে পারি যে কি, এভরি ফাইনাইট, খুব বিখ্যাত একটা প্রমাণ, এভরি ফাইনাইট ইন্টিগ্রাল ডোমেন ইজ এ ফিল্ড। কিন্তু যদি ইন্টিগ্রাল ডোমেনটা ইনফাইনাইট হয় তখন কিন্তু কোনো গ্যারান্টি নেই। যেমন জেড প্লাস ডটের ক্ষেত্রে দেখলে হতেও পারে নাও হতে পারে। যেমন তুমি জানো আর প্লাস ডট, এটা ইন্টিগ্রাল ডোমেন কিন্তু এটা কি ইনফাইনাইট সেট। কিন্তু যদি প্রত্যেকটা এভরি ফাইনাইট যদি তুমি ইন্টিগ্রাল ডোমেন নাও, যেমন জেড কমা পি কমা প্লাস কমা ডট একটু আগে লিখেছে না, ওটা ইন্টিগ্রাল ডোমেন। আর জেড পি প্লাস ডট মানে কতগুলো এলিমেন্ট রয়েছে? পি সংখ্যক। যেমন আমি যদি জেড 5 প্লাস কমা ডট নিই, এটা একটা ইন্টিগ্রাল ডোমেন, কটা এলিমেন্ট রয়েছে? এই যে 0 1 2 3 4, তাই এটা কিন্তু ফিল্ড। তাই জেড পি মানে প্রাইম নাম্বার, খেয়াল রেখো। তাহলে এটা ফাইনাইট, তো তাহলে প্রমাণ করার দরকারই নেই, ফাইনাইট হলেই সেটা ফিল্ড হয়ে যাবে। তাহলে বলো, এত কিছু আলোচনার পর এবার তুমি যদি আমরা এখানে যদি চলে আসি, যে কোশ্চেনটা করেছিল এটা থিওরিটিক্যাল কোশ্চেন, যে আরও অনেক প্রপার্টি রয়েছে, কিন্তু তোমাকে ভালো করে যদি আমরা রিং ফিল্ড থেকে অনেক খুব ইজি হয়, কিন্তু যদি থিওরিটিক্যাল কনসেপ্টের অভাবে তোমাকে এতগুলো জিনিস জানতে হবে। যেমন আরও এক্সট্রা কিছু বলি, যেমন ডিভিশন রিং সম্বন্ধে তোমাদের জানতে হবে, যেমন স্কিউ ফিল্ড সম্বন্ধে তোমাদের জানতে হবে, যেমন জিরো ডিভাইজার দেখলে ইউনিটি, এ সমস্ত কিছু জানতে হবে পুরো রিং ফিল্ডকে ক্যাপচার করতে গেলে। ইন্টিগ্রাল ডোমেন, এবং এর মধ্যে জানো আয়রনপটেড এলিমেন্ট আছে, নীলমপটেড এলিমেন্ট রয়েছে, হাজার প্রপার্টি রয়েছে। তো যাই হোক, অ্যান ইন্টিগ্রাল ডোমেন টি উইথ অ্যাটলিস্ট 2 এলিমেন্ট, তার মিনিমাম 2টো এলিমেন্ট থাকতে হবে। এবং খেয়াল রাখবে রিংয়ে মিনিমাম একটা এলিমেন্ট থাকলেই হবে। একটা এরকম কোশ্চেন হয় যে মিনিমাম নাম্বার অফ এলিমেন্ট ইন এ রিং,
সেটা হচ্ছে একটা। আর ঠিক উল্টো কোশ্চেন হয় মিনিমাম নাম্বার অফ এলিমেন্ট ইন এ ফিল্ড, সেটা হচ্ছে কত, দুটো। ওই যে দুটো আইডেন্টিটি, ওইটা মিনিমামটা কোনটা বলো তো, শুধু জিরো রেসপেক্টে যেটা আইডেন্টিটি সেটাকে তাই জিরো রিং বলি আমরা, ট্রিভিয়াল রিং বলি, নিশ্চয়ই মনে পড়ছে। আর ফিল্ড মিনিমাম দুটো এলিমেন্ট কন্টেন করে, একটা প্লাসের রেসপেক্টে যে আইডেন্টিটি আর একটা যে ডটের রেসপেক্ট, ওদের দুজনকে নিয়ে। তাই এখানে বলেছে অ্যাটলিস্ট টু এলিমেন্ট ফিল্ড, তার মানে মিনিমাম দুটো, তার মানে এবারে তুমি অ্যাড করো তার সঙ্গে। ফিল্ড মানে এটা না বললেও ওটাই হতো, ফিল্ড হতে গেলে মিনিমাম দুটো এলিমেন্ট তো থাকতেই হবে, দুটো কম হয় না, একটা এলিমেন্ট দিয়ে কখনো ফিল্ড তৈরি হয় না। যাই অ্যান ইন্টিগ্রাল ডোমেইন টি, মিনিমাম তার মধ্যে দুটো এলিমেন্ট রয়েছে, সে ফিল্ড হতে চায়, তাহলে ফিল্ড হতে চায় তার মানে আমি জানি গ্যারান্টেড রেজাল্ট, একটা ইন্টিগ্রাল ডোমেন ফিল্ড হতে চায়, একটা ইন্টিগ্রাল ডোমেন সবসময় ফিল্ড হতে চায়। কি শর্ত দেখলে, যে টিটাকে ফাইনাইট হতে হবে, ইনফাইনাইট হলে হতেও পারে নাও হতে পারে। টি যদি ফাইনাইট হয় 100% এটা শিওর রেজাল্ট। ব্যাস, এটা থিওরিটিক্যাল কোশ্চেন। তো দেখো নেক্সট কোশ্চেন, এটা তো একটা ভেক্টরের একটা খুবই ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, আমি এটা রেজাল্ট হিসেবে নিই, খুব সহজেই প্রমাণ করা যায়। আর আমরা জানি একটা ভেক্টরকে তুমি যখনই স্কোয়ার করছো সেটা অ্যাকচুয়ালি আর ভেক্টর রইলে না, সেটা স্কেলার হয়ে যায়। যে কোনো ভেক্টর যত বড়ই হোক না কেন, তাকে যদি স্কোয়ার করো তাহলে সে আর ভেক্টর রইল না, স্কেলার হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ এটা মানে আমরা জানি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান, প্রত্যেকেরই জানা আছে ম্যাগনিচিউড অফ এ ম্যাগনিচিউড অফ বি সাইন থিটা, আর একটা আমরা জানি নর্মাল ভেক্টর এন ক্যাপ থাকে। আর যেই তুমি একে কি করলে, তার এটা মানে কি তার মডিউলাস এই ভেক্টরের, তার মানে এখানে আমরা এন ক্যাপটা 1 হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি সাইন থিটাও মডের মধ্যে আসা উচিত। ঠিক একই রকমভাবে আমরা এ ডট বি মানে জানি ম্যাগনিচিউড অফ এ ভেক্টর ম্যাগনিচিউড অফ বি ভেক্টর আর কস থিটা, তাহলে এর যদি আমি আবার ম্যাগনিচিউডটা বার করি তাহলে অবশ্যই আমার হওয়া উচিত এটা, অবশ্যই কস থিটাটাও আমার মডের মধ্যে আসা উচিত। এবার দুটো স্কোয়ার করে যোগ করতে বলছে, তাহলে আমি যদি দুটো স্কোয়ার করে যোগ করি তাহলে খুব সহজেই তুমি, এবং রেজাল্টটা সবার মুখস্থও থাকে। তো দেখতে পাচ্ছ এটা সোজা একটা অঙ্ক দিয়েছিল 2012 পিএসসিতে। তাহলে দেখানো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমার এখানে 1 হয়ে যাবে, তার মানে এটা অ্যাকচুয়ালি এই রেজাল্টটা আমার আসছে। হ্যাঁ, পরিষ্কার দেখতে পাচ্ছ তুমি এটা। এইভাবে না লিখে ওরা কিন্তু বিভিন্নভাবে ডিজাইন করতে পারতো অঙ্কটাকে। এই অঙ্কটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক রকম অঙ্ক দেয়, আমি কয়েকটা লিখছি এবং আমার নোটেও দেখবে এর রিলেটেড কোশ্চেনগুলো এটার সঙ্গে সঙ্গে এই রিলেটেড কোশ্চেনগুলোও ছিল। এই কোশ্চেনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করতে পারে, সহজেই করতে পারে যে ইফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আর ইউনিট ভেক্টর, ঠিক আছে, ইউনিট ভেক্টর, তাহলে দেন তাহলে তখন আমাদের এইটা সমান সমান তাহলে এ ক্রস বি ভেক্টর হোল স্কোয়ার প্লাস, তাহলে কি হবে এই ভ্যালুটা বার করতে বলে। তাহলে পরিষ্কার বুঝতে পারছো কি হবে, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারছো অ্যান্সার 1 হবে, কারণ মড স্কোয়ার মানে তার ইউনিট তো 1, তাহলে 1 হবে উত্তর। আবার দেখো কোশ্চেনটা এরকমভাবে ঘুরিয়ে কখনো দিতে পারে, তাই সমস্ত পসিবিলিটিগুলো আমার নোটের মধ্যে রয়েছে, তাহলে তোমরা খুলে দেখতে পারো, দেখেওছো হয়তো। সময় সময় ল্যামডা দিয়ে না, একটা ল্যামডা দিয়ে এরকম কোশ্চেন দিয়ে দেয় আর বলে ল্যামডা মান বার করো, তাহলে অবশ্যই তুমি খুব সহজেই বুঝতে পারছো ল্যামডার মানটা এটা। আবার কখনো কখনো না এরকম চাইতে পারে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কোয়ার সমান সমান বলে, এরকম প্রচুর অপশান থাকবে, যে অপশানটা এইরকমভাবে অ্যাকচুয়ালি কখনো কখনো ঘুরিয়ে দেয়। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, সাইড চেঞ্জ করলে কি হয়, সাইড চেঞ্জ করলে আমরা জানি যে আমাদের তাহলে ডান দিকে কি ছিল মড এ স্কোয়ার মড বি স্কোয়ার, আর লেফট থেকে আমার ডটটা ডান দিকে চলে এলো। এইটাকে কি করে এইরকমভাবে না দিয়ে কখনো কখনো এইটাকে লিখতে পারে এরকমভাবে, কিন্তু এ ডট এ মানে ওটাই এরকমভাবে বি ডট বি, একটু হয়তো স্টাইলটা চেঞ্জ করতে পারে, এ ডট বি এ ডট বি একই জিনিস, এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অঙ্ক কিন্তু তোমরা দেখেছো, দিতেও পারে আর দিলেও খুব সহজে তুমি ধরতে পারবে। তো দেখো ঠিক তারপরেই দেখা গেছে আরেকটা ভেক্টরের অঙ্ক, এ বি সি তিনটে নন কোপ্লানার ভেক্টর, তার মানেই বুঝতে পারছো এরা একই প্লেনে নেই। আর আমরা অ্যাসের রেজাল্ট কি পেতাম, যে এদের বক্স প্রোডাক্টটা হচ্ছে নট ইকুয়াল টু 0, নন কোপ্লানার মানে। আবার তিনটে অ্যানাদার ভেক্টর পি কিউ আর রয়েছে এবং এটাকে এইরকমভাবে ডিফাইন করেছে এবং সেখান থেকে আমাকে রেজাল্টটা বার করতে হবে। তো এই ধরনের অঙ্ক আমরা ফেস করেছি। আমি বলেছিলাম জাস্ট তুমি এই পি কিউ আর আর এর জায়গায় মানটা বসিয়ে দাও,
দেখো প্রথম থেকে রিলেশন থেকে এখন আমরা জানি বক্স এবিসি একটা স্কেলার কোয়ান্টিটি এবং নন জিরো স্কেলার কোয়ান্টিটি, তাই তুমি এবিসি দিয়ে ভাগ করতে পারবে। তাই আমরা যদি এখানে একেবারে একটু বসিয়ে দিই, এগুলো আর কিছু বলার নেই, এগুলো এতটাই কমন কোশ্চেন যে এগুলো দেখা মাত্রই তোমার হাত চলতে শুরু করবে যে এই অঙ্কটা এইভাবে করা উচিত। তাহলে পির মান আমি এটাকে নিচে নামাতে পারি, কারণ যেহেতু নন জিরো আর স্কেলার কোয়ান্টিটি, তাই পি ছেড়ে দেবে, তাই না, পি তার স্কেলারকে ছেড়ে দেবে, তাহলে এইভাবে লিখতে পারছি। একই রকমভাবে একই আর্গুমেন্টকে কাজে লাগিয়ে তাহলে কিউর মানটা আমরা এখানে বসাই। তাহলে এখানে দেখতে পাচ্ছ এই সি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, আর নিচে যেহেতু নন জিরো কোনো অসুবিধা নেই। আর সিমিলারলি এটার জন্য আমাদের তাই হচ্ছে যে এই সি ভেক্টর প্লাস এ ভেক্টর আর আর ভেক্টরের জায়গায় আমি লিখতে পাচ্ছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর নিচে বক্স এবিসি। এবার জাস্ট তুমি সিম্পলিফাই করো, নিচে দেখতে পাচ্ছ এবিসি কমন চলে গেল। এবার উপরটা আমরা একটু অ্যাডভান্স লিখি। আমরা খুব ভালো করে জানি যে স্কেলার ট্রিপল প্রোডাক্টের মধ্যে, এই যে স্কেলার ট্রিপল প্রোডাক্টের মধ্যে যদি দুটো ভেক্টর আইডেন্টিক্যাল হয়ে যায় তাহলে তার বক্স প্রোডাক্ট জিরো। এর হাজার কারণ আছে, হাজার রকমভাবে অ্যানালিসিস করা যায়। একটা ডিটারমিনেন্ট যেহেতু রিপ্রেজেন্ট করে সেখান থেকে দুটো রো আইডেন্টিক্যাল হয়ে যায় বলে, এই কারণে, বা আরও অনেক লজিক আমরা দেখাতে পারি, ম্যাথামেটিক্যালি প্রুভ করতে পারি। আমি ধরে নিচ্ছি এই প্রপার্টিটা তোমরা জানো, তাই একটু ভালো করে দেখো। আমি যখন এ ডট বিসি করছি তাহলে আমি জানি এ ডট বিসি মানে কি, অবশ্যই ছ রকমভাবে লেখা যায় বক্স এ বি, কিন্তু যখন প্লাস দেখতে পাচ্ছ বি ডট বি ক্রস সি, এই যে বি ডট বি ক্রস সি, তাহলে তিনটে ভেক্টর মধ্যে দেখতে পাচ্ছ দুটো ভেক্টর একই, তার মানে তুমি যখন ডিটারমিনেন্ট ওইতে লিখবে দুটো রো আইডেন্টিক্যাল মানে জিরো, তাই ওটার জন্য আর লিখছি না। ঠিক একই রকমভাবে পরেরটাও দেখো বি সি এ, তাই না, এটার এটুকু তো অবশ্যই আশা করছি জানো। আর সিসিএ মানে জিরো, আর পরেরটাও তুমি দেখো ভালো করে সিএবি। ওকে, এইবার দেখো এই তিনটে কি একই, আমরা অবশ্যই একটা সার্কেল, এটা সার্কুলার আমি একটা এঁকে নিই যে এই রেজাল্টটাকে বিভিন্ন রকমভাবে লেখা যায় বক্স এবিসি সমান সমান বক্স বিসিএ সমান সমান বক্স সিএবি। যদি একটু ওলট পালট হয় তাহলে সেটা কী হবে, মাইনাস দিয়ে লিখি আমরা। তাই দেখতে পাচ্ছি এর পর বি, বির পর সি, ঠিক আছে, বির পর সি, সির পরে এই যে দেখো রোটেশনটা বিসিএ, সির পরে, তার মানে হ্যাঁ তিনটেই একই আমরা দেখতে পাচ্ছি। তাহলে অবশ্যই তাহলে আমি এখানে লিখতে পারি 3 বক্স অফ এবিসি। আর যেহেতু এবিসি নন জিরো কোয়ান্টিটি, তাহলে আমি উপর নিচ যদি গুণ করে দিই তাহলে কাটাকুটি করে আমি কি পাবো 3, অবশ্যই অপশান 4। ক্লিয়ার? ঠিক এই রকম ধরনের আরও একটা অঙ্ক আমার নোটে ছিল, আমি অঙ্কটাকে নোট ডাউন করে দিচ্ছি এখানে। দেখবে একদম সেম প্রপার্টি, উপরে যেভাবে ওরা ডিফাইন করেছে সেমভাবে তুমি ওটাকে ডিফাইন করবে, শুধু কোশ্চেনের রিকোয়ারমেন্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি যে এই রকমভাবে উপরে যেরকম ডিফাইন করা আছে সেম, শুধু আমি এটাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ডট পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর, এই ভ্যালুটা চাওয়া হয়। অ্যান্সারটা আমি বলে দিচ্ছি 3 পাবে। ঠিক সেমভাবে পি কিউ আর এর মান বসাবে, আর বুঝতে পারছো একই জিনিস অ্যাকচুয়ালি, এ ডট পি মানে ওই যে, আর বি ডট পি সি ডট করলেই তুমি দেখতে পাবে সেম রেজাল্টই তোমার এখানে চলে আসবে। ঠিক আছে, দেখবে এই অঙ্কটাও এরকম টাইপের একটা অঙ্ক হয়, একদম সিমিলার টাইপেরই। ঠিক আছে, পি আলাদা আলাদা করে বা তুমি একেবারে পি কিউ আর এখানে বসিয়ে দিয়ে সিম্পলিফাই করলে ওই দুটো দুটো করে জিরো চলে আসবে, নিচে তিনটে তিনটে করে এক এক করে 1 আমার চলে আসবে একদম ইজিলি। নেক্সট দেখো, এখানে দেখতে পাচ্ছ দ্য ডোমেন অফ ডেফিনিশন অফ দ্য, আমাকে ফাংশন বার করতে বলছে, অর্থাৎ ডোমেন বার করতে বলছে। তাহলে বুঝতে পারছো, তাহলে অবশ্যই এটা কোন চ্যাপ্টার দিয়েছে, পিএসসির আমাদের যে অ্যালজেব্রা পোর্শনটা রয়েছে পরিষ্কার ওখানে ছিল কিন্তু সেট ম্যাপিং। খেয়াল রাখো অবশ্যই তুমি সেট, তার মাঝে কিন্তু একটা রিলেশন চ্যাপ্টারও রয়েছে। তাহলে তুমি ম্যাপিং বুঝতে গেলে তোমার তো ডোমেন অ্যান্ড ডেফিনেশন তো বুঝতেই হবে, সুতরাং আলাদা করে এগুলো মেনশন করবে না। ম্যাপিং শিখতে গেলে কি আমার ডোমেন ডেফিনেশন জানা উচিত নয়? অবশ্যই জানা উচিত। তো সেই কারণে সেখান থেকে অঙ্কটাকে তুলেছে। তোমরা কই স্যার সিলেবাসে তো মেনশন করেনি, ওইভাবে যদি মেনশন করে সিলেবাস তাহলে সিলেবাস 10 পাতার হয়ে যাবে। এই পার্টিকুলার ওইভাবে তোমাকে বুঝে নিতে হবে যে তুমি ম্যাপিং শিখতে গেলে তোমার কী কী দরকার, তাহলে সেইগুলো ধরে নিতে হবে তোমার সিলেবাসে আছে। যেমন ম্যাপিং শিখতে গেলে আমার রিলেশন দরকার, ধরে নিতে হবে আমার রিলেশনটা ওর মধ্যে রয়েছে। আমার রিলেশন শিখতে গেলে কার্টেশিয়ান প্রোডাক্ট দরকার, ধরে নিতে হবে কার্টেশিয়ান প্রোডাক্ট আমার রয়েছে। এইটাই তো, কার্টেশিয়ান প্রোডাক্ট শিখতে গেলে সেট দরকার, সেট যদি মেনশনও না করে শুধু ম্যাপিংও যদি বলে তাহলে ধরে নিতে হবে সেট আছে, কার্টেশিয়ান প্রোডাক্ট আছে, রিলেশন রয়েছে। এইভাবেই বুঝতে হবে, এইভাবেই সিলেবাসকে অ্যানালিসিস করতে হয়। যাই হোক, আমার ডোমেনটা বার করতে হবে। আচ্ছা, এখানে একটুখানি অপশানে খেয়াল করে দেখো, এই নোটেশনটা খেয়াল করে দেখেছো, এইটা কিন্তু অ্যাকচুয়ালি কি ফার্স্ট ব্র্যাকেটের নোটেশন। ফার্স্ট ব্র্যাকেটকে কিন্তু এইরকমভাবে কিন্তু লেখা হয়, ঠিক আছে, উল্টে থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু, ঠিক আছে। তার মানে এইটা মানে অ্যাকচুয়ালি কিন্তু -1, 1 ওপেন ইন্টারভ্যাল। এখানে খেয়াল করে দেখো এটা মানে কি বুঝতে পারছো 0 1, এটা কিন্তু এরকম সেমি ইন্টারভ্যাল।
এটা মানে বুঝতে পারছো 0,1 এইটা। তাই খেয়াল দেখো এইভাবেই কিন্তু অঙ্কটা দিয়েছিল কিন্তু। এবারে অর্থাৎ এইটা দেওয়ার উদ্দেশ্য কি, তুমি ইন্টারভ্যাল সম্বন্ধে বা নোটেশন সম্বন্ধে তুমি ওয়াকিবহল তো, এটাও তো এক ধরনের তোমার কাছে টেস্ট। যাও, এবার আমরা জানি, আমরা যখন শিখিয়েছিলাম যে ডোমেন অফ ডেফিনেশন বার করা 5 থেকে 6টা রুল আমি বলেছিলাম, ওই রুলের মধ্যেই সাধারণত অঙ্ক থাকে। একটা রুটের ভেতরে একটা লগ, একটা সাইন ইনভার্স, কস ইনভার্স, একটা র্যাশনাল, এই ধরনের কিছু টার্ম। তাহলে এখানে খেয়াল করে দেখো এলএন মানে অ্যাকচুয়ালি বেস কিন্তু ই, ঠিক আছে। আর যদি লগ বলতো তাহলে কিন্তু তখন বেস কিন্তু মেনশন করে দিতে হতো, কারণ শুধু এলওজি লিখছো মানে বেস কিন্তু তোমার অবশ্যই যে কোনো নাম্বার এখানে বসাতে পারতো, ভ্যালিড নাম্বার অবশ্যই, যেটা 0 নয় এবং যেটা গ্রেটার দ্যান 1, এটা আমরা জানি। তাই এখানে এলএন বলতে বেস ইকেই বোঝানো হয়। এবার দেখো ভালো করে, আমি জানি এখানে যে কোনো ফাংশন থাক না কেন লগের আন্ডারে, তাকে একটা জিনিসই মেনটেন করতে হবে, যে জিএক্স যেন কি স্ট্রিক্টলি পজিটিভ হয়। এটাই এটাই তাহলে ডোমেনের মেন ক্রাইটেরিয়া। ডোমেন বার করতে গেলে তাহলে এইটা এফএক্স, অর্থাৎ ডোমেন মানে কি, ডোমেন মানেটা কি, এক্স এর যে ভ্যালুর জন্য এফএক্স ফাইনাইট ভ্যালু দেবে, এক্স এর যে ভ্যালুগুলোর জন্য এফএক্স এর ভ্যালু ফাইনাইট হবে, এটাই তো ডোমেনের বাংলা মানে, চলতি মানে। তার মানে এবার দেখতে হবে এটা কখন ফাইনাইট ভ্যালু দেবে, এটা ফাইনাইট ভ্যালু দেবে যদি এই লগের সঙ্গে যে ফাংশনটা আটকে রয়েছে সে যদি স্ট্রিক্টলি পজিটিভ হয়। ডেফিনেটলি, তাহলে অবশ্যই তাহলে আমরা লিখতে পারি ফর ডোমেন, ডোমেনের জন্য উই মাস্ট হ্যাভ কি, এই লগের সঙ্গে যে ফাংশনটা আটকে রয়েছে তাকে স্ট্রিক্টলি পজিটিভ হতে হবে। এবার আমি দেখতে পাচ্ছি লগের সঙ্গে যে ফাংশনটা জড়িয়ে রয়েছে সে আবার একটা র্যাশনাল ফাংশন, তার মানে প্রোভাইডেড একটা কন্ডিশন কিন্তু চলে এলো। র্যাশনাল ফাংশনের ক্ষেত্রে জানি তলায় ভাই কেউ 0 হতে পারবে না, তার মানে এখানের সঙ্গে সঙ্গে কিন্তু এইটাও কিন্তু চলে এলো, এক্স কিন্তু -1 নয়, কারণ এক্স যদি -1 হয় তাহলে নিচেরটা তো 0 চলে আসছে, তাহলে এখানে একটা আমাদের আনডিফাইন্ড ব্যাপারটা চলে আসছে। এবার আমি কি করব, এই 1 - x বাই 1 + x গ্রেটার দ্যান 0 কি ডিসিশন নেব। অনেকেই কিন্তু ভুল করে কি ভুল করে, এখান থেকে ডিসিশন নেয় যে 1 + xটাকে ক্রস গুণ করে ডান দিকে পাঠিয়ে দেয়, অর্থাৎ তখন সে 1 - x গ্রেটার দ্যান 0 পেলো, অর্থাৎ সে x লেস দ্যান 1 পেলো, এখান থেকে সে ডিসিশন নেয়। কিন্তু এটা খুব বড় কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আমরা জানি একটা র্যাশনাল, খেয়াল করে দেখো a গ্রেটার b 0, তার মানে আমরা বলতে পারি যে হয় এ বি দুজনেই পজিটিভ, অথবা বলতে পারি এ বি দুজনেই নেগেটিভ। এই দুটো আমরা কিন্তু এখান থেকে জাস্টিফাই করতে পারি, হয় দুজনেই পজিটিভ দুজনেই নেগেটিভ। কিন্তু আমি যদি এখানে বিটাকে ক্রস গুণ করে ডান দিকে দিয়ে দিই তাহলে কেবলমাত্র এ পজিটিভ, অর্থাৎ বি সম্বন্ধে কিছুই বললাম না, কিন্তু না, সেটা কিন্তু বড় একটা ভুল হয়ে যাবে। তার মানে আমাকে এখান থেকে এমনভাবে এটাকে এবারে রেডি করতে হবে যাতে 1 + xেরও একটা কন্ট্রিবিউশন থাকে। তার জন্য আমি কি করি, অনেক রকমভাবে এগোই। আমি কিভাবে এগোই, যেহেতু আমার এখানে এক্স -1 নয়, অর্থাৎ 1 + x ইজ এ নন জিরো কোয়ান্টিটি, তা আমি কি করি উপর নিচ আমি এই 1 + x দিয়ে গুণ করি এরকম জায়গায় এলে, তাহলে নিচেরটা কি হয়ে গেল, তাহলে 1 + x এর হোল স্কোয়ার হয়ে গেল। এখন এটা এইবার দেখো ভালো করে, নিচটা ডেফিনেটলি এটা একটা কি পজিটিভ কোয়ান্টিটি, কারণ এটা 0 নয়, কারণ 0 হতে গেলে -1 হতে হবে। তাহলে নিচটা যদি পজিটিভ হয় তাহলে রেশিও থিওরি কি বলছে, যেহেতু গ্রেটার দ্যান 0 তাহলে উপরটাও কি হবে, পজিটিভ হবে। এইভাবে আমরা তার মানে 1 + x-এরও একটা কন্ট্রিবিউশন কিন্তু এখানে অ্যাড করে নিলাম। তার মানে আমি এখান থেকে বলতে পারছি, আমি এখান থেকে লিখতে পারছি যে নিচটা যেহেতু 100% পজিটিভ তাহলে উপরটাও পজিটিভ হবে, কারণ টোটাল র্যাশনাল ভ্যালুটা পজিটিভ। তাই আমি এখান থেকে 1 - x ইন্টু 1 + x হচ্ছে পজিটিভ। এবার এখান থেকে কি আমি ডিসিশন নিতে পারি? ইয়েস। তার জন্য আমরা কিছু রুল লিখেছিলাম, সেই রুলগুলো নিশ্চয়ই মনে পড়ছে। কি রুল ছিল আমি আরেকবার এখানে মেনশন করে দিচ্ছি সেই রুলটা। এটা মনে করছি একটা নাম্বার সিস্টেম, -∞ থেকে +∞। মনে করছি আমার নাম্বার সিস্টেমে এ এখানে রয়েছে, বি এখানে, তার মানে এ এখানে ছোট বির থেকে। কি কি সিচুয়েশন হতে পারে, যদি কেন হয় কিভাবে হয় আমি এখানে আর বলছি না, শুধু রেজাল্টগুলো বলছি, এবং ভেরি ইম্পর্ট্যান্ট রেজাল্ট, বহু অঙ্কে বহুবার এই সিচুয়েশনটা আমরা ফেস করতে হয়। তো চট জলদি অ্যান্সার করার জন্য দুজনের প্রোডাক্ট নেগেটিভ সঙ্গে সঙ্গে লিখে ফেলবে। এ কিন্তু ছোট, খেয়াল রাখো, বি কিন্তু বড়, তার মানে কি হবে এই এক্সটা এ আর বির মধ্যে থাকবে। যদি নেগেটিভ হয় বিটুইন হবে। একই রকমভাবে যদি এটা এরকম হয় x - a x - b লেস না থেকে লেস ইকুয়াল টু 0, তখন বলবে সঙ্গে সঙ্গে বলবে a লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু b। 3 নম্বর, যদি এবার পজিটিভ না হয়ে, যদি নেগেটিভ না হয়ে যদি পজিটিভ হয়, তার মানে বুঝতে পারছো নেগেটিভের জন্য যদি বিটুইন হয়
তাহলে নিশ্চয়ই পজিটিভের জন্য বিটুইন হবে না, নেগেটিভের জন্য এক্সটা যদি এ আর বির মধ্যে বিলং করে তাহলে গ্রেটার দেনের জন্য কমপ্লিমেন্ট কেস হবে। তার মানে বুঝতে পারছো, তার মানে এখানে এক্সটা বিলং করবে মাইনাস ইনফিনিটি থেকে এ, অর মানে কিন্তু সেট থিওরি অনুযায়ী ইউনিয়ন, অথবা এক্সটা বিলং করবে বি থেকে ইনফিনিটি। ডেফিনেটলি ফাইনাল যে পয়েন্টটা এক্স মাইনাস এ, আর যদি এক্স মাইনাস বি যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে আমরা বলবো এক্স বিলংস টু, ছবি দেখলেই বুঝতে পারবে মাইনাস এ কমা এ, অর্থাৎ এটা এখানে ইনক্লুড হয়ে গেল, তাই এখানেও বি কমা ইনফিনিটি। এখানে যেটা লক্ষণীয় বিষয় সেটা কিন্তু এক্স কিন্তু প্রথমে থাকতে হবে, এক্স কিন্তু প্রথমে থাকতে হবে, এক্স কিন্তু প্রথমে থাকতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ওকে, এবার তাহলে আমরা দেখি কোন সিচুয়েশনটা ফেস করছি, পজিটিভ সিচুয়েশন ফেস করছি, কিন্তু এক্স প্রথমে নেই, মাইনাস এক্স আছে, এক্সে পজিটিভ আকার এরম থাকতে হবে, প্লাস বা মাইনাসে থাকতেই পারে। তার মানে আমি কি করব, দুদিকে মাইনাস দিয়ে গুণ করব এই এক্সটাকে আগে আনার জন্য, তাই হয়ে গেল এক্স মাইনাস 1, এটাকে ঘুরিয়ে লিখতেই পারি এক্স প্লাস 1 নেগেটিভ। তার মানে পরিষ্কার বুঝতে পারছো এই প্রথম ফ্যাক্টরটা 0 হচ্ছে এক্স ইকুয়াল টু 1 জন্য, দ্বিতীয় ফ্যাক্টরটা 0 হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস 1 জন্য। তার মানে আমার এখানে -1 আর এখানে +1, আর যেহেতু নেগেটিভ তাহলে এর মধ্যে বিলং করছে। তার মানে আমি পরিষ্কার আমি বুঝতে পারছি আমার ডোমেনটা তাহলে কি হচ্ছে, ডোমেনটা আমি সেট আকারে লিখি যে সেই সমস্ত রিয়েল নাম্বার সাচ দ্যাট যারা -1 লেস দ্যান এক্স লেস দ্যান 1, দ্যাট ইজ এইভাবে আমি লিখতে পারি -1, 1, আর ওদের নোটেশন অনুযায়ী -1, 1 এই ক্লিয়ার। এইভাবে আমরা খুব সহজেই এই দেখতে পাচ্ছি এই যে সাপোর্টিং রেজাল্টগুলো, এই রেজাল্টগুলোর জন্যই তো অঙ্কের স্পিড বাড়ে আমাদের, এইগুলোই তো আমাদের জানা উচিত। অবশ্যই অপশান 2। দেখো নেক্সট কোশ্চেন, এবং দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা কোত্থেকে এসছে, লিমিট থেকে, পরিষ্কার করে কিন্তু ওরা ক্যালকুলেশনে লিখে দিয়েছে, লিমিট আছে, ডিফারেন্সিয়েশন রয়েছে পরিষ্কার, তার লিমিট থেকে দিয়েছে। এবং ভালো করে দেখো, ভালো করে এই লিমিটটা এক্সটেন্স টু 1, এই লিমিটটা একটু সমস্যা হচ্ছে, কারণ এখানে তুমি যদি এক্সের জায়গায় 1 বসাও তাহলে ই টু দি পাওয়ার একটা 1/0 আসছে, তাই না? তাহলে আমরা যদি লিমিটটাকে দুটো পার্টে ব্রেক করে নিই, অ্যালজেব্রা প্রপার্টি, লিমিটের যে অ্যালজেব্রিক প্রপার্টি অনুযায়ী আমি অবশ্যই দুটোকে দুটো লিমিটে ভাগ করে নিতে পারি। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 ই টু দি পাওয়ার 1/x মাইনাস 1। প্রথম লিমিটটা নিয়ে আমার কোনো ডাউট নেই, কারণ আমি যদি এক্স ইকুয়াল টু 1 সরাসরি বসাই তাহলে আমি 0 পাচ্ছি, আর যদি আমরা অন্য ভ্যালু পেতাম তখন চিন্তা ভাবনা করতাম, যেমন এইটাই আমরা চিন্তা ভাবনা করছি, কারণ আমি যদি এখানে এক্স টেন্স টু 1 বসাই তাহলে কিন্তু আমি কোনো ফাইনাইট ভ্যালু পাচ্ছি না, আমি অন্য ভ্যালু পাচ্ছি। কি ভ্যালু পাচ্ছি খেয়াল করে দেখো, 1/0, তার মানে পাচ্ছি ই টু দি পাওয়ার কি 1/0 মানে ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কিন্তু ইনফিনিটি। ডেফিনেটলি তুমি এটাও ইউজ করতে পারো, এটাও তুমি ইউজ করতে পারো, ঠিক আছে, এক্স টেন্স টু 1 এখানে। তাহলে এই রেজাল্টটা তুমি কিন্তু বলতে পারছো 0 প্লাস ইনফিনিটি, তার মানে ফাইনাইট ভ্যালু নয়, তার মানে এখানে ডাস নট এক্সিস্ট, তার মানে এখানে 0 নয়, 1 নয়, -1 নয়, দ্যাট ইজ অপশান 4। অবশ্যই তুমি এভাবে অ্যান্সার করতে পারো। একটু আলাদা করে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এইটা লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 1/x, এই তো ব্যাপারটা, তাই না? কারণ তুমি যদি এই অঙ্কটাতে খেয়াল করে দেখো, যদি তুমি মনে মনে এক্স মাইনাস 1 সমান টি পুট করো তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ অঙ্কটা, তাহলে টি টেন্স টু 0 ই টু দি পাওয়ার 1/t, তাহলে সেমই। তাহলে এইটার উত্তরটা আমি এখন খোঁজার চেষ্টা করব। এবার একটুখানি যদি আমি আমি একটু গ্রাফিক্যালি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। অবশ্যই অ্যাসের রেজাল্ট আমরা জানি, খুব ভালো করেই জানি, ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে 0। এগুলোকে আমরা অ্যাসের রেজাল্ট তোমাদের মুখস্থ করতে বলি শর্টকাটের জন্য, কিন্তু কেন হচ্ছে, কি কারণ হচ্ছে সেটা বোঝার জন্য অবশ্যই জানা দরকার। সেটা কীভাবে হয় না, গ্রাফিক্যালি আমরা যদি দেখি ই টু দি পাওয়ার 1/x এর গ্রাফ, ই টু দি পাওয়ার সমস্ত ই টু দি পাওয়ার x এর গ্রাফ জানা উচিত, ই টু দি পাওয়ার -x এর গ্রাফ জানা উচিত, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার -x এর গ্রাফ জানা উচিত, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার -x এর গ্রাফ, এইভাবে ই টু দি পাওয়ার x, এইভাবে 2 টু দি পাওয়ার x সবার গ্রাফ। দেখবে আমি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস যখন পড়িয়েছি প্রায় 2 ঘন্টার একটা লেকচার আছে শুধু গ্রাফ, কারণ গ্রাফ অনেক প্রশ্নের উত্তর দিয়ে দেয়। শুধু 2 ঘন্টার উপর কীভাবে গ্রাফ ড্র করতে হয়, কীভাবে স্পেশাল ফাংশনের গ্রাফগুলোকে আমরা ড্র করি, তার জন্য কী কী জানা দরকার, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা হয়েছে। এখানে আমি আর তা আসছি না। ই টু দি পাওয়ার 1/x এরও গ্রাফ জানা উচিত। কি হয় একটুখানি আমি জাস্ট এখানে আমাদের যদি 1 হয়, আমি যেটা 1 দিয়ে একটা শ্যাডো যদি একটা লাইন টানি, এই গ্রাফটা তুমি দেখবে খেয়াল করে, এর গ্রাফটা কি হয় যে এর দুটো ব্রাঞ্চ অ্যাকচুয়ালি, একটা হচ্ছে এক্স যখন পজিটিভ আর এক্স যখন নেগেটিভ। এক্স যখন পজিটিভ তখন এই যে 1, এটা এখানে কিন্তু 1 আছে, 1-এর
কে অ্যাকচুয়ালি এই যে এক্স যখন পজিটিভ তখন না এই ছবিটা এরম টাইপের হয়, ইনফিনিটির দিকে সে চলে যাচ্ছে, ঠিক আছে, এক্স যখন পজিটিভ। আর এক্স যখন নেগেটিভ তখন কি হয়, এই যে এটা দেখতে, ও কিন্তু জিরোকে টাচ করে না, ঠিক জিরোর আগে, জিরো কিন্তু টাচ করেনি, ঠিক জিরোর আগে এইভাবে ও কিন্তু উপরে উঠবে না, কে ওয়ানকে টাচ করবে না, কিন্তু এর মধ্যেই ওই জোনের মধ্যে থাকে, এটাও চলে যাচ্ছে কিন্তু তোমার অনেক দূরে চলে যাচ্ছে। এই অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্স যখন নেগেটিভ, এটা পুরো কিন্তু ইউ টু দি পাওয়ার 1/x-এর। এবার দেখো আমি যদি জিরো নেভারহুডে যদি কাজটা করি তাহলে আমি দুখানা লিমিট পাবো, একটা হচ্ছে এক্স টেন্স টু কি 0+, তাই না, ই টু দি পাওয়ার 1/x। একটু খেয়াল করে দেখো 0+ মানে এটা যদি আমার অরিজিন হয় তাহলে আমি জিরো নেভারহুডে, রাইট নেভারহুডে, ভালো করে দেখো এই নেভারহুডে যখন নিচ্ছ ফাংশনটা কোন দিকে যাচ্ছে দেখতে পাচ্ছ, প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে না, এই যে ভ্যালুগুলো জিরো নেভারহুডের দিকে, কারণ অবশ্যই তাহলে আমি বলতে পারি প্লাস ইনফিনিটি। এবং আমরা জানি দেখো ই টু দি পাওয়ার 1/0, এক্স যেহেতু পজিটিভ, ই টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি মানে ইনফিনিটি বলি। আবার একই রকমভাবে দেখো যদি আমরা লেফট নেভারহুডটা যদি দেখি অর্থাৎ 0-, তাহলে কি হচ্ছে, একটুখানি তুমি ছবিটা খেয়াল করে দেখো, এই যে তুমি যদি এই যে এই জায়গাটা জিরো নেগেটিভ এখানে এবং এখানে ভ্যালুটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ছবিটা হয়তো নিখুঁতভাবে আঁকতে পারিনি, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা তো ওয়াইয়ের ভ্যালু, মানে এটা ই টু দি পাওয়ার এক্স মানে কি ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তো তার মানে ওয়াইয়ের ভ্যালুটা প্রায় এই এক্স অক্ষকে না টাচ করে ফেলে, অর্থাৎ আমি জানি যে প্রায় ওয়াইয়ের ভ্যালু না জিরোর কাছাকাছি, ঠিক আছে, এটা ছবিটা একদম তোমার পুরো এক্স অক্ষকে মিশে যাবে এরকম টাইপের, ঠিক আছে, একদম মানে এখান থেকে স্টার্টিংটায় জিরোর পর থেকে একদম এরকম যে ছবিটা আঁকছি দেখো এখন এরকম, আমি একটু ধরো মনে করো জুম করে দেখছো, তার মানে ওয়াইয়ের হাইটটা কত উপর দিকে, প্রায় জিরো, প্রায় জিরোর কাছাকাছি, সেই কারণে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি জিরো। এবং আমি এটাও জানি ই টু দি পাওয়ার 1/0, কিন্তু এক্স নেগেটিভ, কিন্তু জিরো নেগেটিভ, তাই ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হচ্ছে ওই কারণে, জিরো পজিটিভ হলে প্লাস ইনফিনিটি আর জিরো নেগেটিভে রান করলে মাইনাস ইনফিনিটি, তার ভ্যালু জিরো। এবং দেখতে পাচ্ছ তারা দুটো লিমিট দুরকম ভ্যালু দিচ্ছে না, রাইট হ্যান্ড লিমিট কী দিচ্ছে প্লাস ইনফিনিটি, লেফট হ্যান্ড ভ্যালু কী দিচ্ছে জিরো, তাই দুটো লিমিট আলাদা আলাদা ভ্যালু দিচ্ছে, তা দুটো লিমিট আলাদা আলাদা ভ্যালু মানে তার লেফট লিমিট রাইট লিমিট আনইকুয়াল, তার মানে লিমিটটা ডাজ নট এক্সিস্ট। পরিষ্কার, একটা ফাইনাইটলি এক্সিস্ট করেছে প্রথমটা, দ্বিতীয়টা এক্সিস্ট করেনি, তার অল টুগেদার কি বলতে পারি লিমিটটার কোনো অস্তিত্ব নেই, দ্যাট ইজ নান অফ দিস। দেখো নেক্সট কোশ্চেনটা আমাদের কিন্তু পরিষ্কার ক্যালকুলাসে বলা আছে ডিফারেন্সিয়েশন, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, তাহলে এটা দেখতে পাচ্ছ একটা ডেরিভেটিভ বার করতে বলি, তার ডিফারেন্সিয়েশনের চ্যাপ্টার পুরো এইচএসে তোমরা যখন উচ্চ মাধ্যমিক পড়েছো তখন এই ধরনের কিন্তু ভুড়ি ভুড়ি অঙ্ক করেছো, ট্রান্সফরমেশন, ডিএফডি, তাই এই ধরনের অঙ্ক দেখো প্রচুর অঙ্ক ছিল না, নিশ্চয়ই মনে পড়ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা এরকম চ্যাপ্টার ছিল, কিছু সাবস্টিটিউট করে অঙ্কগুলো করতে হতো, কি সাবস্টিটিউট করব, এমন একটা এক্সেল ভ্যালু সেট করব যেটা দুজনকেই সিম্পল করে দেবে, যদি তোমার ট্রিগোনোমেট্রিক্যাল সব ফর্ম জানা থাকে, সব ফর্মুলা জানা থাকে, তুমি চাট করে কস ইনভার্স আর ট্যানের দেখা মাত্রই তোমার বলা উচিত যে এক্স ইকুয়াল টু পুট করা উচিত ট্যান স্কোয়ার থিটা, কেন, কারণ 1 - tan স্কোয়ার বাই 1 + tan স্কোয়ার মানে cos 2 থিটা, যেমন 2 tan থিটা বাই 1 - tan স্কোয়ার থিটা মানে tan 2 থিটা, এই কারণেই। তাহলে আমি যেটা পুট করি দুটোতেই যদি পুট করি তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু, আর বলার অপেক্ষা রাখে না, এখান থেকে পুট করলে বেরোবে cos 2 থিটা, আর cos ইনভার্স cos 2 থিটা মানে 2 থিটা। একই রকমভাবে জিএক্স এর ক্ষেত্রেও যদি আমি এখানে ওইটা পুট করি তাহলে উপরে পাবে তুমি 2 tan থিটা আর 1 - tan স্কোয়ার থিটা, তার মানে এটা আমাকে দেয় tan 2 থিটার ফর্মুলা, তা tan ইনভার্স tan 2 থিটা মানে 2 থিটা, তার মানে এখানে এফ এক্স এর মানও 2 থিটা, জিএক্স এর মানও 2 থিটা। ওকে, আমার চেয়েছে কি ডিএফ ডিজি, আমি এরকম করতে পারি, তাহলে আমি ডিএফকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে কি পাবো 2, আমি এই জিকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি 2, এবার আমি চেন রুলটা কাজে লাগাই না, তাহলে ডিএফ ডিজিকে আমি লিখতেই পারি যে ডিএফ বাই ডি থিটা আর ডি থিটা বাই ডিজি, সবাই আমরা চেন রুল ইউজ করে থাকি, ডিএফ ডি থিটার মান 2 আর এটার মান 1/2, দ্যাট ইজ 1, দ্যাট ইজ অপশান 2। এবার দেখো এখানে আমি যে এই যে ট্রিগোনোমেট্রিক্যাল রেজাল্টগুলোকে ইউজ করলাম, ঠিক আছে, এগুলো কি দাঁড়াও, হ্যাং করে গেছে, হ্যাঁ, এই যে ট্রিগোনোমেট্রিক্যাল রেজাল্টগুলো ইউজ হলো, এই যে কস ইনভার্স cos 2 থিটা মানে 2 থিটা, ট্যান ইনভার্স tan 2 থিটা মানে 2 থিটা, ইনভার্সের রুল কি বলছে বলো তো, ইনভার্সের রুল বলছে যে সাইন ইনভার্স সাইন এক্স
ইকুয়াল টু এক্স হবে, কিন্তু কখন হবে? এক্স যখন বিলং করছে ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে +π/2। আমি সবটা রেজাল্টে লিখে দিচ্ছি। কস এই কারণে এর এর বাইরে থাকলে কিন্তু হবে না। যেমন সাইন ইনভার্স, কেউ যদি এই সাইন 2π/3 এর কিন্তু নট ইকুয়াল টু 2/3 করে দেখো। ঠিক একই রকমভাবে কস ইনভার্স কস এক্স ইকুয়াল টু এক্স কখন হয়? এক্স যখন বিলং করে ক্লোজ ইন্টারভ্যাল 0 to π। ট্যান ইনভার্স ট্যান এক্স সমান সমান এক্স কখন হয়? এক্স যখন ওপেন ইন্টারভ্যাল -π/2 থেকে +π/2। কট ইনভার্স কট এক্স সমান সমান এক্স হবে এক্স যদি বিলং করে ওপেন ইন্টারভ্যাল 0 থেকে π। সেক ইনভার্স সেক এক্স সমান সমান এক্স হবে এক্স যদি বিলং করে এই ক্লোজ ইন্টারভ্যাল 0 থেকে π, কিন্তু π/2টাকে বাদ দিতে হবে। আর ফাইনালি কোসেক ইনভার্স এই কোসেক এক্স সমান সমান এক্স হবে যদি এক্স বিলং করে এই ক্লোজ ইন্টারভ্যাল -π/2 থেকে +π/2, কিন্তু 0টাকে বাদ দিতে হবে। তাহলে এই রুলকে আমরা এখানে মেনটেন করলাম? অ্যাকচুয়ালি না তো। করবো কেন? কোথাও কি বলেছো? কোথাও তো বলেনি। তাহলে বাই ডিফল্ট ধরে নিতে হবে এই জিনিস আছে, এই ঘটনা ঘটেছে। ওরা যদি রেঞ্জ মেনশন করতো তখন আমরা ভাবনা চিন্তা করতাম, এই পয়েন্টগুলো নিয়ে ভাবতাম। কিন্তু যেহেতু কোশ্চেনে কোথাও এই কথা বলেনি, তাহলে বাই ডিফল্ট যেটা হওয়া উচিত সেটা হয়ে আছে, আমাকেও চিন্তা ভাবনা করতে হবে না। কিন্তু এগুলো জেনে রাখা উচিত, কারণ বেশ কিছু অঙ্কে কিন্তু তোমাকে এর উপর বেস করেই কিন্তু অ্যান্সার করতে হয়। এটাই তো লার্নিং, এটাই তো জানা উচিত, এগুলোকে আলাদা করে নোট ডাউন করা উচিত। তো দেখো নেক্সট দেখো আজকের আমাদের শেষ কোশ্চেন, এটা মিন ভ্যালু থিওরেমের একটা বিখ্যাত কোশ্চেন, সবার উত্তর মুখস্থ থাকে 1/2। প্রত্যেক বইয়ের কমন অঙ্ক আমি বলি, f(x = cos x) হলে কত হবে। এখানে বিশেষ অনেক অঙ্কে এইচ দিয়ে এক্সের জায়গায় এইচ বসিয়ে দেয়, এখানে এক্স রেখেছে তো কি হয়েছে, এখানে h টেন্স টু 0 বা h টেন্স টু 0 প্লাস থাকে, x টেন্স টু 0, একই অঙ্ক, একই অঙ্ক। তাহলে আমরা এখানে স্ট্রেট ফরওয়ার্ড বসিয়ে দেবো। এবারে মিন ভ্যালু থিওরেম বলেই দিয়েছে, ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেমের স্পেশাল কেস আমরা জানি, মিন ভ্যালু থিওরেম ডিটেলসে পড়িয়েছি, শয়ে অঙ্ক করেছি, তার মধ্যে এটা আছে, আরও ভ্যারাইটিস টাইপের অঙ্ক আছে। তাহলে পুট করি f(x = cos x), তাহলে f'(x) = কত হবে? -sin x। তাহলে এই অনুযায়ী বসাও, তাহলে এটা cos x হলো, f(0) মানে কি, cos 0 মানে 1 হলো, আর -x, তাহলে f' তার মানে হয়ে যাচ্ছে আমাদের sin θx। অঙ্ক অনেক, এই অঙ্ক অনেক রকমভাবে করে, আমি একটু ইজিলি করছি, অনেক রকমভাবেই করা যায়। sin θx এর মানটা আমি যদি আলাদা করে নিয়ে আসি, এদিকে এলো 1 - cos x/x, তাই তো? তুমি একটা কাজ করো, একটু শর্টে করার জন্য, দুদিকে হ্যান ত্যান করে অনেক কিছু করা যায়, অনেকে অনেক করেছে, এই cos x এর তুমি এক্সপেনশন ফর্মটা লিখে দাও, তাহলে 1 - একটু ফাস্ট হবে x²/2। আর আমি তো জানো অন্যদের থেকে একটু আলাদা করার চেষ্টা করি সব সময়, অন্যরা অন্যভাবে করবে, আমি একটু বেঁকিয়ে টেরিয়ে করি। একটু এখানে দেখো একটা -1 +1 কাটলো, মাইনাস, তার মানে আমি যদি এখানে একটা এক্স যদি কেটে দিই এবং আমি হায়ার টার্মগুলোকে যদি নেগলেক্ট করি, ঠিক আছে, হায়ার, কারণ x টেন্স টু 0 হবে না, x টেন্স টু 0, তার মানে কি x টেন্স টু 0 মানে কি, 0 খুব সামান্য নেবারহুডে, আর সামান্য নেবারহুডে মানে যত পাওয়ার বাড়বে তত ভ্যালু কমবে, তত নেগলেজেবল হবে। তাহলে কেবলমাত্র আমি ফার্স্ট টার্মটাকে কনসিডার করছি, হায়ার পাওয়ারগুলোকে নেগলেক্ট করছি, তাহলে তুমি কীভাবে, জাস্ট x/2, তাহলে আমি অবশ্যই লিখতে পারি নেগলেক্টিং হায়ার পাওয়ার অফ x, কারণ সিন্স x টেন্স টু 0, এই কারণে 0 নেভারহুডে। তো আমরা জানি এগুলো বারবার ইউজ করে থাকি আমরা, ব্যাস অঙ্ক হয়ে গেল। sin θx, তলায় এক্সটা নিয়ে আসো না, ডান দিকে কী পড়ে হলো, হাফ। এবারে আমরা জানি একই জিনিস করতে হবে, এখানে একটা থিটা লিখলাম আর এখানে একটা থিটা লিখলাম। এবার তুমি লিমিট নাও,
তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো নিতে বলেছে, তাহলে সাইন থিটা এক্সের তলায় থিটা এক্স, আর লিমিটের প্রপার্টি অনুযায়ী আমি লিমিটটাকে দুটো পার্টে ভাগ করে দিই, আর ডান দিকে কনস্ট্যান্ট। তো এবার আমরা জানি সাইন এক্স বাই এক্স হতে হয়, কিন্তু এখানে থিটা এক্স আছে, তো একটা লাইন একটা বাড়ালেও হবে জাস্ট। তাহলে এক্স যদি টেন্স টু জিরো হয় তাহলে থিটা এক্সটাও কী হবে, আর থেকে দুদিকে যদি থিটা গুণ করি তাহলে থিটা এক্সও তো জিরোর দিকে যাবে, তাহলে থিটা এক্স আর লিমিট এক্স টেন্স টু জিরো থিটা ইকুয়াল টু হাফ। এটা কেন এরকম করলাম খেয়াল করে দেখো, কারণ আমরা কি জানি বেসিক ফর্মুলা কি বলছে আমাদের, এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, তার মানে এই তিনটে জায়গায় একই থাকতে হবে এক্স এক্স এক্স, ওই কারণেই আমরা থিটা এক্স থিটা এক্স থিটা এক্স। তাহলে এক্স যদি টেন্স টু জিরো দুদিকে যদি থিটা গুণ করো তাহলে সে তো জিরোর দিকেই যাবে, তার মানে এইটার ভ্যালুটা 1 হচ্ছে, আর এই ভ্যালুটাই তো আমার চেয়েছে এক্স টেন্স টু জিরো থিটা ইকুয়াল টু হাফ। তাহলে এইভাবে তুমি খুব সহজেই কিন্তু প্রমাণ করতে পারো। বিভিন্ন তোমার অনেক রকমভাবে করেছো, কিন্তু আমি এইভাবে এটাকে ফলো করি এবং দেখতে পাচ্ছি খুব সহজেই লিমিটিং যেহেতু এক্স টেন্স টু জিরো তার হেল্প নিয়ে এইভাবে আমরা সলভ করে দিতে পারি। তা দেখতে পাচ্ছি 10টা কোশ্চেন সলভ করতে গিয়ে 1 ঘন্টা প্রায় 10-11 মিনিট হয়ে গেল। ঠিক আছে, তো তোমরা একটু ভালো করে দেখো নিজেরাও কীভাবে আর অন্যভাবে করতে পারো কিনা। আমি আবার পরের লেকচারে আরও 10টা কোশ্চেনের সলিউশন নিয়ে আলোচনা করব।